আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের বর্তমান চেয়ারপারসন। তো আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। যারা এই আজকের এই ওয়েবিনার, আমাদের যে লেকচার সিরিজটি রয়েছে পপুলেশন এন্ড ডেভেলপমেন্ট, এটি আমাদের আসলে দ্বিতীয় আয়োজন এবং এবছরই আমরা প্রথম আয়োজনটিও করেছিলাম এবং দ্বিতীয় আয়োজনটি আজকে আমরা করতে পারছি বলে আমরা খুব ভালো ফিল করছি। তো এই আয়োজনের সাথে আমাদের জাতিসংঘ জনসংখ্যা তহবিল, যেটি ইউএনএফপিএ রয়েছে বাংলাদেশ, তারা আমাদের সাথে সম্পৃক্ত রয়েছেন এবং সহযোগিতা করছেন। তো আমি আপনাদের সবাইকে বিভাগের পক্ষ থেকে স্বাগত জানাই এবং একই সাথে আমি যেটি করব যে আমাদের এই লেকচার সিরিজ আয়োজন করার পিছনে আমাদের একটা বিভাগ থেকে একটি কমিটি রয়েছে। সেই কমিটির যিনি আহ্বায়ক রয়েছেন উনি প্রফেসর ডক্টর মোহাম্মদ বেলাল হোসেন। আমি ডক্টর মোহাম্মদ বেলাল হোসেনকে এই মুহূর্তে ফ্লোর নেওয়ার জন্য আমি অনুরোধ করব এবং তার পরবর্তীতে আপনাদের সাথে আরো আলোচনার পরিসর আমরা আরো যোগসূত্রের মধ্য দিয়ে আরো কথাবার্তা আসবে এবং আলোচনা হবে। তো আপাতত আমি এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ বেলাল হোসেন, অধ্যাপক পপুলেশন সায়েন্সেস বিভাগকে আমি আমন্ত্রণ করছি ফ্লোর নেওয়ার জন্য এবং একই সাথে এই আমাদের আজকের এই আয়োজনটি মডারেট করার জন্য। ডক্টর মইনুল, ধন্যবাদ। আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আজকে আমাদের এই পপুলেশন সায়েন্সেস বিভাগ আয়োজিত যে দ্বিতীয় লেকচার সিরিজ অন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট, সেখানে আমাদের মধ্যে একজন বিখ্যাত ডেমোগ্রাফার ডক্টর আব্বাস ভুঁইয়া এসে উপস্থিত হয়েছেন। আমাদের বিভাগের ছাত্রছাত্রী, আমাদের বিভাগের সহকর্মীরা, বাইরের থেকে ডক্টর আব্বাস ভুঁইয়ার অনেক শুভাকাঙ্ক্ষী বন্ধু সুহৃদ এসে আজকে এখানে যোগদান করেছেন। আমরা অনুষ্ঠানটা শুরু করব। অনুষ্ঠানটা শুরু করার আগে আমি ছোট্ট দুটো বিষয়ে একটুখানি উপস্থাপন করতে চাই। প্রথমত আমরা একটু হাউজের রুলটা বলি, কারণ আমরা এখন অনলাইনে অনেক মিটিং, তারপরে মাঝে মাঝে আসলে সমস্যা হয়ে যায়। আপনাদের কাছে একটু বিনীত অনুরোধ জানাবো, যেহেতু নেটওয়ার্কে আমাদের একটু সমস্যা হয়, আমরা যখন কথা বলবো তখন সেই শুধুমাত্র আমরা একটু মাইক্রোফোনটা অন রাখবো, বাকিদের মাইক্রোফোনগুলো একটু অফ রাখবো, তাহলে আমাদের নেটওয়ার্কটা একটু বেটার সার্ভিস দিবে। আর যদি খুব বেশি প্রয়োজন না হয় তাহলে আমরা ভিডিওটাও অফ রাখতে পারি, তাহলেও আমাদের প্রত্যেকের এন্ডে একটু ভালো সার্ভিস আমরা পাবো, সেটুকু বলে রাখি। আর প্রশ্নোত্তর পর্বে যখন আমরা যাব তখন আপনারা একটু দয়া করে ডক্টর আব্বাস ভুঁইয়া যখন কথা বলবেন তখন আপনারা চাইলে আমাদের চ্যাট বক্সে প্রশ্নোত্তর রাখতে পারেন, অথবা যদি ওনার কথা শেষের পরে যদি প্রশ্নোত্তর করতে চান, প্রশ্ন যদি আপনারা করতে চান, তাহলে আমি সব থেকে বেশি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে কথা না বলে আপনারা চ্যাট বক্সে একটু আপনি বলবেন যে আপনি কিছু কথা বলতে চান, আমরা আপনাদেরকে সুযোগ দেবো। অবশ্যই আমরা অনেক সময় নিয়ে একটা লাইভলি কথা বলতে চাই ডক্টর আব্বাস ভুঁইয়ার কাছ থেকে, ওনার জীবনের দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা হয়তো আমরা শুনবো, সেটা আমাদের অনেকেরই উপকৃত করবে। আমি এই দুই তিনটা ছোট্ট হাউস রুল বলে আমরা আমাদের মূল অনুষ্ঠানে যাচ্ছি। মূল অনুষ্ঠানে আমাদের যেটা প্রথাগতভাবে আমরা করি, আমাদের আজকে যে সম্মানিত স্পিকার আছেন তার সম্পর্কে আমি একটু ছোট্ট সাইটেশন দিচ্ছি। ডক্টর আব্বাস ভুঁইয়ার দীর্ঘ কর্মময় জীবন, সেই কর্মময় জীবন আমি 5 মিনিট 10 মিনিট এটা বলার একেবারেই সম্ভব না, বলার চেষ্টাও করব না, জাস্ট কয়েকটা হাইলাইট আমরা শুধু দিব, আর বাকিটা হয়তো আপনারা ওনার যে বক্তব্য সেই বক্তব্যের মাধ্যমে কিছু জিনিস আপনারা পাবেন। তো আমি আর কথা না বাড়াই, আমি আমার বক্তব্য শুরু করছি ডক্টর আব্বাস ভুঁইয়া সাইটেশনের ব্যাপারে। ডক্টর আইসিডিআরবিতে জয়েন করেন। এর আগে মাঝখানে উনি আরো 2-3টি প্রতিষ্ঠানে, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ এবং ন্যাশনাল ফাউন্ডেশন ফর রিসার্চ অন হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, যে প্রতিষ্ঠানটি পরবর্তীতে বিআইডিএস এর সঙ্গে মার্জ হয়ে যায়, এই দুটি প্রতিষ্ঠানে কাজ করেছিলেন। এবং 1980 সালে উনি আইসিডিআরবিতে স্ট্যাটিস্টিক্যাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে জয়েন করেন এবং সেই থেকে ওনার দীর্ঘ যাত্রা 2016 সাল পর্যন্ত উনি আইসিডিআরবিতে ছিলেন বিভিন্ন ক্যাপাসিটিতে। সেই স্ট্যাটিস্টিক্যাল অ্যাসিস্ট্যান্ট থেকে উনি সর্বশেষ যে দায়িত্বে ছিলেন, আমরা জানি যে উনি আইসিডিআরবির ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে উনি আইসিডিআরবি থেকে রিটায়ারমেন্ট গেছেন। এর আগে উনি আমাদের সিনিয়র সোশ্যাল সায়েন্টিস্ট,
সিনিয়র ডিরেক্টর হিসেবে হেলথ সিস্টেমস অ্যান্ড পপুলেশন স্টাডিজ ডিভিশনে কাজ করেছে। তারপরে উনি ডেপুটি ডিরেক্টর হয়েছে এবং ডেপুটি ডিরেক্টর হিসেবে উনি যখন কাজ করেন সে সময় ওনার সুযোগ হয়েছিল ইন্টারিম এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবেও কাজ করার জন্য। ওনার যে দীর্ঘ কর্মময় জীবন আইসিডিআরবিতে, সেই কর্মময় জীবনের অনেকগুলো উল্লেখযোগ্য দিক আছে। আমি শুধু দু একটা জিনিস বলবো। একটি জিনিস হচ্ছে যে ওনার নেতৃত্বে আমাদের আইসিডিআরবিতে যে চকরিয়ায় যে একটি হেলথ এবং ডেমোগ্রাফিক সার্ভিলেন্স সিস্টেম আছে, সেটি উনার নেতৃত্বে উনার প্রচেষ্টায় আইসিডিআরবিতে ডেভেলপ করা। এবং উনার দীর্ঘ যে কর্মজীবনের ফোকাস, সেই কর্মজীবনে উনার মূল রিসার্চের যে ফোকাস গুলো ছিল সেগুলো হচ্ছে যে কিভাবে সোশ্যাল ফ্যাক্টর, সোশ্যাল ডিটারমিনেন্টস হেলথকে আসলে প্রভাবিত করে, সেই জায়গায় উনার কর্মক্ষেত্র। উনি প্রায় 200-র অধিক উনার জার্নাল আর্টিকেল এবং বিভিন্ন বইয়ের প্রকাশনা এবং একটি বই উনি আইসিডিআরবি কে কেন্দ্র করে লিখেছেন, যেটি খুবই চমৎকার একটি বই। সেটির নাম হচ্ছে আইসিডিআরবি এ স্টার ইন দ্য সাউথ। এই বইয়ে মূলত আইসিডিআরবি তে ওনার যে কর্ম অভিজ্ঞতা, আইসিডিআরবি তে যে বিষয়ে কাজ করে, সেখানে দেশি বিদেশি বিভিন্ন বিজ্ঞানীরা যারা কাজ করে, সেই জায়গায় যে দেশি বিদেশি বিজ্ঞানীদের মধ্যে যে আমাদের যে ডিফারেন্সগুলো নান্দনিকভাবে এখানে উনি তুলে এনেছেন। যেটি বলছিলাম, উনি 2016 সালে আইসিডিআরবি থেকে রিটায়ারমেন্টে গিয়েছেন, কিন্তু ওনাদের মতন ব্যক্তিরা, ডক্টর আব্বাস ভুঁইয়ার মতন ব্যক্তিরা, ওনারা আসলে আনুষ্ঠানিকভাবে একটা জায়গা থেকে রিটায়ারমেন্টে যায়, আমরা শুধু এইটুকুই বলতে পারি। কিন্তু ওনাদের আসলে কর্মের কখনো শেষ হয় না, ওনারা কর্মময় থাকেন। ঠিক একই রকম ভাবে ডক্টর আব্বাস ভুঁইয়া এখনো অনেকগুলো জায়গায় কাজ করছেন। আমরা জানি যে উনি এখন আইসিডিআরবির বোর্ড অফ ট্রাস্টিতে একজন মেম্বার হিসেবে কাজ করছেন। উনি সুইস ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন, সেখানে আরডি এর একজন অ্যাডভাইজারি কমিটি মেম্বার হিসেবে কাজ করছেন। উনি একটি জার্নাল আছে যেটি আমাদের পিপিডি, পার্টনার্স ইন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট সাউথ সাউথ কোঅপারেশন নিয়ে কাজ করেন। সেখানে একটি জার্নাল আছে যেটি ইন্টারন্যাশনাল জার্নাল ফর পপুলেশন ডেভেলপমেন্ট অ্যান্ড হেলথ, সেটি এডিটর হিসেবে উনি কাজ করছেন। উনি ইংল্যান্ডের ইউনিভার্সিটি অফ পোর্টসমাউথ ইউনিভার্সিটির ভিজিটিং ফেলো হিসেবে কাজ করছেন। এসহ আরো বিভিন্ন ছোটখাটো কাজের মধ্যে উনি ব্যস্ত আছেন। ফলে ওনার আসলে কোনো রিটায়ারমেন্ট নাই। আজকে যেমন আমাদের এখানে উনি কথা বলবেন। তো আমি এই শর্ট নোটটুকু উপস্থাপন করে আমি ডক্টর আব্বাস ভুঁইয়াকে অনুরোধ জানাবো ওনার যে বিষয়ে কথা বলা, সেই বিষয়ে উনি কথা বলবেন। আমি শুধু ডক্টর আব্বাস ভুঁইয়ার কাছে একটুখানি অগ্রিম ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আসি, আপনার বক্তব্য শুনবো, কিন্তু আপনার বক্তব্যের পরে কোশ্চেন আনসারের যে মডারেশন সেশনটা, সেটা হয়তো আমি করতে পারবো না। আমার 8:15 একটা ক্লাস আছে, আমি সেই জন্য একটু আগেই চলে যাবো। আপনার বক্তব্যটা শুনে আমি চলে যাব। পরবর্তীতে কথা হবে। ডক্টর আব্বাস ভুঁইয়া, আপনি ভালো থাকবেন, আপনি আপনার বক্তব্য শুরু করুন। সবাই ধন্যবাদ। ধন্যবাদ প্রফেসর বেলাল। শুরু করার আগে আমি আরো ধন্যবাদ দিতে চাই আমাদের প্রফেসর নবী ভাইকে, যিনি ডেমোগ্রাফি ডিপার্টমেন্টের প্রতিষ্ঠায় প্রচুর অবদান রেখেছেন এবং ক্যাপাসিটি বিল্ড করেছেন। জুনিয়রদের মধ্যে এখন প্রতিষ্ঠানটির নেতৃত্ব দিচ্ছে এবং পৃথিবীর অনেকগুলো ডেমোগ্রাফি ডিপার্টমেন্ট আসলে বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু এই ডিপার্টমেন্ট এখনো টিকে আছে, and it's getting stronger and stronger. সেইটাতে আমি প্রফেসর মাইনুলকেও অশেষ ধন্যবাদ আমাকে চুজ করার জন্য, and giving me an opportunity to speak actually. এই সুযোগ তো পাওয়া it's ভাগ্যের ব্যাপার actually. I feel myself so lucky to be able to speak, meet all of you online wherever we are during the time of this crisis. Because my gratefulness to the department, Nobi Bhai, Professor Lal, and finally Professor Mainuler kache. I remain very grateful. And also to the audience, যেখানে আমার বন্ধু বান্ধব বা অনেকে হয়তো আমার নাম শুনেছে, দেখেন নাই, কেউ কেউ হয়তো নামও শুনে নাই, ওনারা সময় করে সন্ধ্যায় যে যেখানে আছে পৃথিবীর হাজির হয়েছেন, আমি ওনাদের কাছেও প্রচুর প্রকাশ করছি এবং বলেই শুরু করছি। আমি আশা করি 20-25 মিনিটের বেশি সময় নেব না, হয়তো শর্টারও হইতে পারে। মাইনুল যখন আমাকে প্রথম অ্যাপ্রোচ করলো যে স্যার আপনার তো একটা টক দিতে হবে ডিপার্টমেন্টের, তো আমি বললাম যে তো একাডেমিক টক হবে এবং একাডেমিক টক হলে তো ইট টেকস লট অফ টাইম এন্ড এফোর্ট, এবং আমি এখানে একটা এসএলএম এর মতো অবস্থায় আছি, বাস্তবরা জীবন আমি কি আসলে তৈরি করতে পারবো কিছু। আমি বললাম যে মাইনুল, দ্যাট উইল বি ডিফিকাল্ট অ্যাকচুয়ালি, বাট স্যার ইউ টেল ইউর স্টোরি, দ্যাট উইল বি গুড এনাফ। I was okay, that makes sense. I can tell my story from my memory. That's how I got into this. And now I started enjoying. As soon as I log into this and saw faces, I said, oh my God, it was so worth to do it actually. So I'm very thankful to all of you. তবে আমি মাইনুলের যে টাইটেলটা দিয়েছে ওই সূত্র ধরেই I will steer my গল্প around that story.
যে আমি কি করে স্ট্যাটিস্টিশিয়ান থেকে ডেমোগ্রাফার এবং পরবর্তীতে আমার যে কোর্স অফ ক্যারিয়ার ট্র্যাজেক্টরিটা হয়েছে ওই সম্বন্ধেই বলবো। সাথে সাথে যে একটা সায়েন্স থাকবে তা না, হয়তো কিছু অ্যানেকডোট থাকবে সায়েন্সের গল্প থাকবে, এবং 20-25 মিনিট আমি শেষ করবো বলে আমি আশা করছি। আপনি বলেছেন যে আমি চিটাগং ইউনিভার্সিটি থেকে পাশ করেছি। আসলে আমি চিটাগং ইউনিভার্সিটি পাশ, ও আরেকটা জিনিস বলে নেই, মাইনুল যে পোস্টারে যে ছবিটা দিয়েছে আমার, কারো কারো সন্দেহ হইতে পারে যে আমি কি সেই লোক কিনা ওই ছবি দেখে আর আমার আজকের ছবি দেখে। আমি আপনাদেরকে এশিওর করতে চাই যে আমি ওই লোক আসলে। এটা তখনকার ছবি আর এখনকার ছবি দেখছি। So there is no suspicion যে আসলে কি এটা একটা ফেক টক কিনা। It's a real talk. Both the photos are of the same person and in spirit still the same. হ্যাঁ, আমি চিটাগং ইউনিভার্সিটি যখন পাশ করি তখন আমি অনার্সে মেডিকেল ফার্স্ট ক্লাস পাই, সাথে আমার আরেক বন্ধু। তো আমি যখন হল ছেড়ে চলে আসি তখন আমার ডিপার্টমেন্টের টিচাররা বলছে যে লাগেজটাকে নিয়ে যেও না, গিয়ে কয়েক মাস পরে আবার আসতে হবে, এগুলো টানাটানি করো না, কারোর কাছে রেখে যাও, পরে তো অ্যাডভার্টাইজমেন্ট হইলে আবার তো জয়েনই করবা, বিছানাপত্র টানাটানির দরকার না, রেখে যাও। তাই করলাম, কিছু জিনিসপত্র আমার এক বন্ধুর কাছে রেখে আসলাম, যে কিছুদিন পরে তো আবার ডিপার্টমেন্টের মাস্টার হিসেবে আসবে। কিন্তু আসলে ওইটা হয়নি এই ধরনের। একটা হলো যে আমার তখনকার প্রেমিকা, আজকালের ছেলেমেয়েরা তো গার্লফ্রেন্ড বলে, আমরা প্রেমিকা বলতেও ভয় পেতাম অ্যাকচুয়ালি, যার সাথে আমার পরিচয় ছিল, কিছুটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, একে অপরকে লাইক করতাম। তার নাম ইসমত, একটু আগে যিনি চেহারা দেখিয়েছেন। উনি ডিসাইড করলেন যে যেহেতু তার বড় ভাই ঢাকা ইউনিভার্সিটি প্রফেসর, সো শি ডিসাইডেড টু মুভ টু ঢাকা এন্ড শি মুভড। এখন বুঝতেই পারেন, দেন I started to lose interest on Chittagong University, and then Chittagong University was also taking time to advertise. Then she got a job in Dhaka. আমি তখন আসকার ইবনে শাইখ স্যারের ওই প্রজেক্টে কাজ করতাম, অনেক ইন্টারেস্টিং কাজ ISRT-তে। তারপর কিছুদিন পরে আমার ওয়াইফ, এখন আমি বিয়ে করে নিই, আমার প্রেমিকা ইসমত, সে একটা সরকারি চাকরি পেয়ে গেল উইথ এ স্টাফ কোয়ার্টার, মহাখালীতে তাকে স্টাফ কোয়ার্টারে তার একটা বাসাও দিবে। এখন বেকার রয়ে গেলাম আমি, এখন তো বিয়ে করার প্রয়োজন, কিন্তু আমার তো চাকরি নাই। সো আই বিকেম ডেসপারেট টু গেট সামথিং। তখন আমি ওবায়দুল্লাহ স্যারের কাজে, তখন আমরা কুষ্টিয়া লালন একাডেমিতে থাকি, রাতে লালনের গান শুনি, দিনে ফিল্ড ওয়ার্ক করি। তো তখন একদিন প্রায় 6 সপ্তাহ পরে বোধ করি হি সেন্ড সামওয়ান অর সামথিং যে আব্বাসকে ঢাকায় আসতে বল। আমি বুঝলাম না কেসের কি। ওবায়দুল্লাহ স্যারের সাথে তখন আমার কোনো পরিচয়ই নাই, শুধু ট্রেনিং এর সময় উনি আমাকে দেখেছেন, বলছে ওকে ঢাকায় আসতে বলে। আমি বললাম যে কি ব্যাপার হলো, চাকরিটা গেল নাকি? যে একটা চাকরি ছিল। গেলার পর স্যার বলে, তুই এখন থেকে আমাকে তুমি বলতো মাঝে মধ্যে। আপনারা যারা ওনাকে দেখেছেন, ওনার পার্সোনালিটি ওয়াজ স্লাইটলি খুব আদরের একটা পার্সোনালিটি, খুব একটা শাসনের ভাব ছিল ছেলে মেয়েদের প্রতি। বলে তুই এখন ঢাকায় আস, তুই এখানে একটা কোর্স অফ ইভালুয়েশন অফ ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রাম, তুই এটাতে পার্টিসিপেট করবে, ট্রেনিংটা নেয়, তারপর দেখি ISRT-তে পজিশন খালি হবে, তোকে আমরা ভাবছি, সামাদের সাথে আমি কথা বলেছি, সামাদ ছিল তখন ISRT ডিরেক্টর, তোকে আমরা অ্যাবজর্ব করতে পারি কিনা, যে লেকচারার পজিশন আছে, কোনো অসুবিধা হবে না, তুই কোর্সটা কর। এখন আমি কোর্স করলাম, কয়েক সদস্য ছিল। স্যারের তখন মস্ত একটা অফিস ছিল, যাদের প্রজেক্ট ছিল ইউনিভার্সিটি প্রফেসররা, তখন ওনারা একটু অফিসে খুব শান শৌকের সাথে চলতেন, ভালো ফার্নিচার, কার্পেট, ভালো পর্দা, এটা সেটা। স্যার হেডে মস্ত বড় অফিস, সায়েন্স অ্যানেক্সের 2 তলায় আমার মনে আছে, এটা কার্পেট বিছানো। তো আমার কোর্সের ফাঁকে ফাঁকে বা কোর্স শেষ হওয়ার পর আমাকে বলে যে তুই এখন আমার সাবসিডিয়ারি যা পড়া, এগুলোর তুই খাতা দেখবি, সাবসিডিয়ারি খাতাগুলো দেখবি। সামনে ওই রুমে কার্পেটের এক কোনায় বসে বসে আমি সাবসিডিয়ারি খাতা দেখতাম, আর স্যার ক্লাসে যেহেতু আসতো আর দেখতাম আমি কাজ করি কিনা, এটা সেটা। তো একটা গল্প বলতে হয় এই সায়েন্সের ফাঁকে। একদিন স্যার দুপুরবেলায় বৃষ্টি পড়তেছিল বোধ করি, ছাতা নিয়ে এসে ঢুকলো। স্যারের মাথা, আমি কোনোদিন স্যারকে এরকম দেখি নাই, খুব অস্থির, ছাতা এরকম করছে আর বলছে এসব করি এসব হয়, এসব করি এসব হয়। আমি বলছি কি হইলো তো বুঝলাম না, স্যার এরকম করছেন কেন? আমার কাজের কথাও বলছেন না, খাতা দেখছি ওই সম্বন্ধে কিছু বলছেন না, আর বলতে নিজে নিজে কথা বলছেন এসব করি এসব হয়। তো পরে কিছুক্ষণ পরে, ঘন্টা 2 পরে স্যার যখন আমাকে বলে, চেয়ারের পাশে দাঁড়ালাম, বলে এই যে পিছনের প্রজেক্টের আমি বারান্দায় দেখে আসলাম, ছেলে মেয়ে এগুলো আড্ডা মারতেছে, কাজ না করে, এইসব করি তো ওইসব হয়। আমি জিজ্ঞেস করতে সাহস হলো না, স্যার ওইসবটা কি?
পরে স্যার আমাকে বললেন স্যারের ফ্যামিলির কোন এক মেয়ের জন্য একটা ভালো ইঞ্জিনিয়ার বর উনি ঠিক করেছিলেন, তো ওই মেয়ে অস্বীকার করেছে ওই ছেলেকে বিয়ে করতে, তার নাকি পছন্দ আছে। বলে এই তো এসব করি তো সব হয়। আমার একটা পরিষ্কার মনে আছে। সো আই কন্টিনিউড। আমার ওয়াইফ তো না তখন, তার চাকরি হয়ে গেল, সরকারি বাসা হয়ে গেল। আই ওয়াজ লুকিং ফর এ জব এন্ড ISRT ওয়াজ অলসো টেকিং টাইম টু ক্রিয়েট দি পজিশন or advertise the position. There's a desperation for get married. তখন I applied for many places and then I applied for Investment Corporation of Bangladesh as the first statistician হিসাবে, and among many I luckily got recruited for the position. So I started job in 97 হয়তো। তো খুব শান শৌকতের অফিস, বন্ধু বান্ধব বেড়াতে আসলে তখন হোসেন জিল্লুর, ফাউজুল কবির, বাংলাদেশ ব্যাংক এবং BIDS ছিল কাছাকাছি। ওরা সবাই বিকেলে আমাদের এখানে আড্ডা মারতো, যেহেতু আমরা বিনা পয়সায় চা, কফি, ফান্টা, কোক, নাস্তা অফার করতে পারতাম। ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, মানি ওয়াজ নট এ প্রবলেম। তো কাজে ওইখানে আমাদের মধ্যে একটা ছোট গ্রুপ, খুবই আড্ডা মারতাম আমরা। ICB ওয়াজ গুড ইন দ্যাট সাইন্স, ভেরি গুড স্যালারি। প্রতিটা ফার্স্ট ক্লাসের জন্য ইউনিভার্সিটির পে স্কেলের মতো একটা করে ইনক্রিমেন্ট দিত, বছরে 3.5টা বোনাস, হাউস রেন্ট সিলিং, আনলিমিটেড মেডিকেল বেনিফিট, মানে আর সুযোগ সুবিধা শেষ নাই। কিন্তু আমার পোস্টিং ছিল ইকোনমিক্স এন্ড বিজনেস রিসার্চে। কুতুবুদ্দিন সাহেব বলে একটা হেড, খুব ব্রাইট, ঢাকা ইউনিভার্সিটির কমার্স গ্রাজুয়েট অ্যাকচুয়ালি। পরে উনি সোশ্যাল স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান ছিলেন। স্যার হলেন আমার সুপারভাইজার। আমার কাজ হলো কি জানেন, স্টক মার্কেট অ্যানালাইসিস করে ইনভেস্টরদেরকে অ্যাডভাইস করা হোয়ার টু ইনভেস্ট মানি। তো আমি 2-3 মাস যাওয়ার পরে দেখলাম যে বিকেলে আমার এক টাইপিস্ট আছে আবুল হোসেন, সে প্রত্যেক দিন ওই একই জিনিস টাইপ করে এটা স্টক এক্সচেঞ্জ বা কোথায় পাঠালে পরের দিনে এগুলো পত্রিকায় ছাপে। স্টকের মার্কেট প্রাইস কত, খুব লিমিটেড নাম্বার অফ স্টকস এন্ড শেয়ার। আমি দেখলাম কোনোদিন যদি আবুল হোসেন ও টাইপিং মিস্টেক না করে, ইন টাইপিং, ম্যানুয়াল টাইপরাইটার ছিল তো, স্টকের বাজার দাম কোনো সময় উপরে নিচে যায় না। The only time the stock price rise or falls if Ali Hussein makes a typing mistake. তখন আমি ভাবলাম যে এই কাজ করতে হবে আমার সারা জীবন ICB-তে। Then I started studying reading. They had a good library also. পরে দেখলাম যে সোশ্যালিস্ট ব্যাকগ্রাউন্ডের যেসব দেশ আছে বাংলাদেশের মতো, তখন এসব দেশে ক্যাপিটাল মার্কেট ফ্লারিশ করতে বাংলাদেশ would take another 30-35 years. আমি দেখলাম আমার জীবন তো will be gone just by আবুল হোসেনের টাইপিং মিস্টেকের উপর দিয়েই যায়। এটা তো এক্সাইটিং না এনিমোর। Despite all this, I get bored and I decided to leave actually. And আমার বস ICB এর অন্য যারা সিনিয়র, they got very surprised. ফার্স্ট গ্রেডের জব ICB থেকে ছেড়ে কেউ যেতে কোনোদিন ইতিহাস নেই। আমি স্যার এটা তো I cannot do this actually forever and that's not what my career plan is. দয়া করে আপনারা আমাকে যেতে দেন। ওনারা খুব কষ্টে শেষে ওনাকে বুঝিয়ে আমি যেতে দিলাম। তখন গেলাম ন্যাশনাল ফাউন্ডেশন ফর রিসার্চ অন হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট। ওটা BIDS-এর মতো একটা প্রতিষ্ঠান। প্রফেসর শামসুল হক ছিলেন ওইটার, যিনি ফরেন মিনিস্টার ছিলেন, ঢাকা ইউনিভার্সিটির ভিসিও ছিলেন হয়তো একসময়, এডুকেশনিস্ট। উনি ছিলেন ওইটার বোর্ডের চেয়ারম্যান। প্রফেসর ইউনুস সবাইটা বোর্ড অফ ডিরেক্টরসের মেম্বার ছিলেন। ওইটার ডিরেক্টর ছিলেন ডক্টর S. কাদের, another statistician converted into rural sociologist. He was its head. সাথে গিয়ে পেলাম আমি প্রফেসর কাজী সালেহ আহমেদ, যিনি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন। ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর রিজ ইসলাম, খুবই মেধাবী ছাত্র ইকোনমিক্সের। তারপর সালিউদ্দিন ভাই, যিনি নাকি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন। এছাড়া আমাদের জেনারেশনের সময়কার যারা খুব হাই অ্যাচিভার, একাডেমিক অ্যাচিভার আপনাদের ইউনিভার্সিটির, মোস্টলি ঢাকা ইউনিভার্সিটির, চিটাগাং ইউনিভার্সিটির আমি ছাড়া উত্তরে কেউ ছিল না, 1-2 ছিল, নিজাম। ওদের সময় আমাদেরকে ফেলো হিসেবে নিল, কাজ হলো রিসার্চ করা। That place was very interesting actually. We had a very nice time and we learned a lot. কিন্তু আস্তে আস্তে অর্গানাইজেশনটা করলো কি, সব ব্রিলিয়ান্ট ছেলে মেয়েদেরকে রিক্রুট করলো। ওরাই 1 বছরের ভিতরেই GRE, TOEFL দিয়ে কেউ কানাডা, কেউ আমেরিকা যাওয়া শুরু করলো। Then the place becoming like empty. Then it was becoming not that exciting to build a long-term career. Unless you use it as a stepping stone, then it's a good place for long-term stay. So at some point, ওইখানেই একজন ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছিল, ডক্টর মৃদুল কান্তি চৌধুরী, স্ট্যাটিস্টিশিয়ান, খুব কট্টর স্ট্যাটিস্টিশিয়ান। আমার মুখে তো রসকস আছে, ওনার কিছুই নাই অ্যাকচুয়ালি। উনি he moved to ICDRB as head of the statistics department.
উনি একদিন আমাকে টেলিফোন করে নাকি খবর দিল যে আব্বাস এখানে বিদেশি সায়েন্টিস্ট আসছে, নাম হলো ডক্টর স্ট্যান ডিসুজা, আর ইন্ডিয়ান ফাদার, হি ওয়াজ এ ডেমোগ্রাফার স্ট্যাটিস্টিশিয়ান টু। উনি মিড-70s বাংলাদেশ সেন্সাসের অ্যাডভাইজার ছিলেন, ইউনেপের অ্যাডভাইজার। উনি আইসিটিভিতে চাকরি নিয়ে আসছেন, এন্ড হি ইজ লুকিং ফর এ রিসার্চ অ্যাসিস্ট্যান্ট যিনি অনেকে হেল্প করবেন ইন অ্যানালাইজিং ডাটা এন্ড রাইটিং পেপারস পার্ট টাইম। উড ইউ বি ইন্টারেস্ট? আমি বলছি সার্টেনলি আই উইল বি ইন্টারেস্ট। I went and met Stan D'Souza and he took an interview. উনি বলছে আব্বাস তুমি কিভাবে কাজ করবা? আমি বলছি আমার ফাউন্ডেশন অফিস তো শেষ হয় 2টায়, 7:30 থেকে 2টা পর্যন্ত অফিস ছিল। তা আমি তুমি যদি অ্যালাউ করো আমি বাসায় এসে, তখন মহাখালী আমি বিয়ে করে ফেলছি, এর মধ্যে আমার বউয়ের বাসায় আমি উঠেছি মহাখালীতে স্টাফ কোয়ার্টারে। এখানেও একটা অ্যানেকডোট বলি, এখানেও আমার হয়তো কিছু বন্ধু আছে যারা আমাকে তখন গরজামাই ডাকতো। গরজামাই ডাকতো যেহেতু আমি বউয়ের বাসায় থাকি। কি করবেন, আইরনি অফ লাইফ, অনেক কিছু তো মেনে নিতে হয়। তাই হলো, তো আমি ডিসিজনকে বললাম যে হ্যাঁ তুমি অ্যালাউ করো আমি অফিস থেকে এসে বাসায় লাঞ্চ করে হেঁটে এসে আমি বিকাল 3টা থেকে তোমার এখানে কাজ করতে পারি, পার আওয়ার 9 টাকা 17 পয়সা বা কত করে। And I used to do it like for 6-7 months, and a lot of it, I mean, it was for learning as well as it was for money as well. By then we had a son, এবং আপনি জানেন যে সরকারি টাকায় আমাদের দুজনের বেতনে সংসার বাঁচটা অ্যাকচুয়ালি। তো আমি ঘন্টা হিসেবে কাজ করতাম, সন্ধ্যায় স্টাফরা চলে যেত, আমি ওরা বড় অ্যাস্ট্রে দিত, অ্যাস্ট্রে পর মোমবাতি জ্বালিয়ে কারেন্ট চলে যেত, 9টা 10টা পর্যন্ত কাজ করতাম, এবং মোমবাতিটা ভরে যেত, অ্যাস্ট্রেটা ভরে যেত মোমবাতি, মোমের রিমাইন্ডারে মোমবাতি। স্ট্যান ওয়াজ ভেরি হ্যাপি, মাই বস, এবং সে বাকিদেরকে বলতো যে আব্বাস সে বিকালে কাজ করে, এন্ড সে যা করে তোমরা সারাদিন বসে তো কিছুই করো না। People started to get a bit annoyed with me. After nearly 8-9 months, Stan আমাকে বললো যে would you consider moving here as a regular? আমি বললাম যে I was not sure আসলে, তখন তো কলেরা রিসার্চ ল্যাবরেটরির কিছু বদনাম ছিল, যদিও তখন it became international. আমি বললাম যে not a bad idea. বলে then I will advertise the position, you can apply. গেলাম সিভি নিয়ে, and then they recruited us as a daily wager statistical assistant. আমার সাথে ঢাকা ইউনিভার্সিটির আরেক স্ট্যাটিস্টিক্স ছেলে জয়েন করেছিল, ডক্টর রাজ্জাক। আমি একটু আগে হয়তো দেখলাম জয়েন করেছে, এখন মেলবোর্নে আছে আইসিআরবিতে এমেরিটাস সায়েন্টিস্ট। আমরা দুজন ওই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দুজনকে চাকরি দিল স্ট্যান ডিসুজা। আমি কাজ করতাম স্ট্যানের সাথে, আর রাজ্জাক কাজ করতাম নিজুলদার সাথে, সেম ব্রাঞ্চ। তো এইভাবে আই স্টার্টেড মাই লাইফ এট আইসিআরবি। আইসিআরবি সব স্টাফরা বেতন পেত তাদের ব্যাংক অ্যাকাউন্টে, আর আমাদের টাইমশিট ফিল করে জমা দিতে হতো মাসের শেষে। প্রথমে ক্যাশ কাউন্টারে গিয়ে নগদ টাকা নিতে হতো। এবং ফ্রম এ রিসার্চ ফেলো হুইচ ইজ ইকুইভ্যালেন্ট টু এ লেকচারার পজিশন, আই অ্যাকসেপ্টেড রেজিগনেশন কল স্ট্যাটিস্টিক্যাল অ্যাসিস্ট্যান্ট। আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এটাকে অনেকেই ডিগ্রেডিং মনে করতো সাইকোলজিক্যালি। আমার ওয়াইফ চুপচাপ ছিল, কিন্তু আমার কাছে মনে হয়েছিল যে দি প্লেস অফার্স অ্যান অপরচুনিটি টু লার্ন অ্যাকচুয়ালি, টু বিল্ড এ ক্যারিয়ার, and I was very attracted by that, so I took the chance. Social status কথা আমি ভাবি নাই আসলে। Then I moved there, পরীক্ষা হলো, রিক্রুট করলো। Stan D'Souza has a huge interest, সে কি খ্রিস্টান পাদ্রী বলি না কেন আমি জানি না, সোশিও-ইকোনমিক ডিফারেন্সিয়ালস ইন মর্টালিটি, ওই সময় দ্যাট ওয়াজ দি ল্যাঙ্গুয়েজ অ্যাকচুয়ালি। ও মতলবের আপনারা জানেন, মতলবের প্রায় 200,000 পপুলেশনের লেট 60s থেকে ফোর্টনাইটলি ভিজিট করে ডেমোগ্রাফিক ইভেন্টস কালেক্ট করা হয়, এবং এগুলো সব অনলাইন কম্পিউটারাইজড, এবং প্রত্যেকটা মানুষকে ট্র্যাক করা যায় ওর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, সে কোথায় বাইরে গেল, কখন গেল, তার ঘরে বাচ্চা হলো কিনা, বাচ্চা কখন মারা গেল, বাচ্চা, এভরিথিং ওয়াজ পসিবল, দেয়ার ওয়াজ এন ডাটাবেজ। তো Stan D'Souza started analyzing those data. আমাকে বললো যে তুমি আমাকে হেল্প করো, and he used to just give me the idea what he wants to get an answer for. তো আমি এসে প্রোগ্রামারদের সাথে বসে ডাটা এক্সট্রাক্ট করে ওই টেবিল সংগ্রহ করে অ্যানালাইজ করে ওর সাথে 15 দিনে বা 7 দিনে একদিনকে দেখা করতাম। আইসিটিভিতে সুন্দর সুন্দর গ্রাফ পেপার ছিল, আমি বাঙালি ছেলে হিসেবে বলছি, এবং এই টেবিল লেখার জন্য ইট ওয়াজ নট লাইক লেটার প্যাড বা আমাদের দেশে যে লেখার কাগজ এরকম না, এটা আমেরিকা থেকে ইম্পোর্টেড কাগজ। আমার হাতের লেখা ছিল খারাপ, আমি ওইসব কাগজে লিখতেই আমার সাহস হতো না, যে আমার হাতের লেখা তো এই কাগজের সাথে যায় না অ্যাকচুয়ালি। তো পরে প্রথম দিকে আমি রাফ কাগজে এগুলো রাফ করে ওইসব কাগজে লিখতাম, বোথ ফর গ্রাফ এন্ড ফর দি টেবুলেশন। কম্পিউটার তো ছিল না, শুধু হিউলেট প্যাকার্ড ক্যালকুলেটর ছিল, যেখানে আমরা ছোটখাটো প্রোগ্রামও লিখতে পারতাম। সো আই কন্টিনিউড। স্ট্যানের সাথে প্রথম কাজ সোশিও-ইকোনমিক ডিফারেন্সিয়েশন মর্টালিটি, মতলবে যেখানে দেখা গেল যে বাচ্চাদের মৃত্যু হার, অন্যদের কথা বলবো না, আমি বাচ্চাদের কাজ করি, মৃত্যু হার
যারা যেসব মায়েরা কোনোদিন স্কুলে যায় নাই কম্পেয়ার টু যেসব মায়েরা অল্প হলেও পড়েছে, মৃত্যু হারের তফাৎ প্রায় 5 গুণ। যেসব মা স্কুলে যায় না তাদের বাচ্চাদের মৃত্যুর হার প্রায় 5 গুণ। এরকম যাদের নাকি বাড়িতে অনেকগুলো হাউজহোল্ড আইটেম আছে, যাদের রেডিও আছে, বাইসাইকেল আছে, নৌকা আছে এবং সব হাউজহোল্ড অ্যাসেট, যেটা এখন বিডিএইচএস ইউজ করে যে অ্যাসেট, বেসিক্যালি আমরা শুরু করেছি, কিন্তু আমরা কম্পোজিট ইন্ডেক্স করতাম না তখন। দেখলাম যে এগুলোর সাথে সাংঘাতিক ইনভার্স রিলেশন অফ সার্ভাইভাল। এটা কন্টিনিউ করা শুরু করলাম আমরা। আর স্ট্যান যখন হোম লিভে যেত বা 15 দিনের বা দেশের বাইরে যেত, তখন সে আমাকে অ্যাসাইন করে যেত ডক্টর লিঙ্কন চেনের সাথে। নাম শুনেছেন হয়তো, বিখ্যাত পাবলিক হেলথ পার্সন, যার কি হার্ভার্ডেও প্রফেসর ছিল, এই মুহূর্তে চায়না মেডিকেল বোর্ডের চেয়ারম্যান। লিঙ্কন তখন আইসিআরএর সায়েন্টিফিক ডিরেক্টর ছিল। লিঙ্কনের সাথে আমাকে অ্যাসাইন করে যেত। লিঙ্কনের ইন্টারেস্ট ছিল সেক্স ডিফারেন্সিয়াল ইন মর্টালিটি, যে মেয়েরা যে বেশি মারা যায় এটা ডকুমেন্ট করা এবং এটার কারণটা বুঝতে চেষ্টা করা। তো লিঙ্কনের ইয়েতে পাওয়া গেল যে মেয়েদের মৃত্যু হার, যদিও ট্র্যাডিশনালি সেন্সাসে মেয়েদের মৃত্যু হার যে ছেলেদের থেকে বেশি, এটা মিস করে। যেহেতু সেন্সাস তো রেট্রোস্পেক্টিভ হয়, এত কাভারেজ যত ভালো থাকে না, কাজে মেয়েদের ইভেন্টগুলা মিস করে, বিশেষ করে ডেথ। কাজে তখন সময় অমর্ত্য সেন দাদা একটা পেপার লিখেছিল, হেয়ার অল দি উমেন গন মিসিং গার্লস অন ইন্ডিয়া, যেহেতু মেয়েদের হিসাবটা ঠিকঠাক হয় না। তো যেহেতু মতলব ডাটা খুব অ্যাকুরেট, তখন লিঙ্কন চ্যান, আমি হেল্প করেছি হিজ অ্যানালাইসিস, ফাউন্ড দ্যাট দেয়ার ইজ হিউজ ডিফারেন্স বিটুইন ডেথ রেট অফ মেলস এন্ড ফিমেলস ইন চাইল্ডহুড। এবং প্রথম 5 মাস, জন্মের প্রথম 5 মাস মেয়েদের সার্ভাইভাল ইজ মাচ বেটার কম্পেয়ার টু দি বয়েজ, ছেলেদের থেকে। 5 মাস পরে এই প্যাটার্নটা রিভার্স হয়ে যায়, তখন গিয়ে ছেলেদের মর্টালিটি কমে যায়, মেয়েদের মর্টালিটি বাড়তে থাকে। এন্ড দি থিওরি ওয়াজ যে প্রথম 5 মাস যখন বাচ্চাগুলো এক্সক্লুসিভলি মায়ের ব্রেস্ট মিল্ক খায়, তখন বায়োলজিক্যাল প্রোটেকশনটা ইকুয়াল থাকে, and perhaps the biological superiority of girls to survive is protected, কাজে মেয়েরা বেশি বাঁচে। 5 মাস পরে যখনই আলগা খাবার টাবার শুরু করে, ডায়রিয়া শুরু হয়, এই অসুখ বিসুখ শুরু হয়, সর্দি কাশি শুরু হয়, তখনই চিকিৎসার ব্যাপার আসে, খাওয়া দাওয়ার ব্যাপার আসে, যদি সোশ্যাল ফ্যাক্টরস স্টার্ট প্লেইং এ রোল, তখনই ডিসক্রিমিনেশনটা শুরু হয়। দ্যাট ওয়াজ হিজ থিওরি। লিঙ্কনের পেপার পাবলিশ ছিল পপুলেশন ডেভেলপমেন্ট রিভিউতে, সেক্স ডিফারেন্সিয়াল ইন মর্টালিটি বলে, ডিসোজা এবং স্ট্যান, লিঙ্কন। আর পরের পেপারটা যেটা আমি ডিসোজা কাজ করছিলাম, সোশিও ইকোনমিক ডিফারেন্সিয়াল মর্টালিটি, ওইটা পরের বছরই পাবলিশ পপুলেশন ডেভেলপমেন্ট রিভিউতে। ওই সময় এইসব লাইনের কাজ খুব কম ছিল পৃথিবীতে, স্পেশালি বেসড অন এত অ্যাকুরেট ডাটার উপর। এরপরই আমাদের মাথায় ঢুকতে থাকলো হাউ টু আন্ডারস্ট্যান্ড মেকানিজম। জাস্ট বেশি মরে কম মরে তো প্রবলেম সলভ দেয় না, আসলে সলিউশন বের করতে হবে। আনলেস ইউ নো দি মেকানিজম থ্রু হুইচ ভেরিয়েবলস ইট ওয়ার্কস, যেখানে ইউ ক্যান ইন্টারভিন, এটার তো ইমপ্রুভমেন্ট তো সম্ভব না। লিঙ্কন চ্যান তখন করলো কি, ই স্টার্টেড এ স্মল স্টাডি কল ইন্টারফ্যামিলি ফুড ডিস্ট্রিবিউশন অ্যান্ড হেলথ কেয়ার। মতলবে সে প্রত্যেক একটা স্মল স্যাম্পল সাইজের বাচ্চাদের বাড়িতে গিয়ে ছেলেদেরকে কতটুকু খাওয়ায়, মেয়েদেরকে কতটুকু খাওয়ায়, প্রত্যেক বেলায় লিটারালি মাপতো ওয়ার্কার্স, দে ইউজড টু ওয়ে এন্ড ক্যালকুলেট যে হাউ মাচ ক্যালোরি, হাউ মাচ কি যাচ্ছে কারো কাছে। এবং অসুখ বিসুখ হইলে কখন ডাক্তারের কাছে নিয়ে যায়, কোন ধরনের ডাক্তারের কাছে নিয়ে যায় এবং কতদিন পরে নিয়ে যায়। ওই স্টাডি থেকে পরিষ্কার বেরিয়ে আসলো যে এটা ইন্টেনশনালি হোক আর ইন্টেনশনালি, interfamily food distribution, and there is a bias towards favoring boys actually compared to the girls. এবং যখনই অসুখ বিসুখ হয়, তখন মেয়েদেরকে ডাক্তারের কাছে নেওয়ার ব্যাপারটা একটু লিঙ্গার করে, একটু সময় নেয় কম্পেয়ার টু দি বয়েজ। কাজেই দেন হি আন্ডারস্টুড যে এই ডিসক্রিমিনেশন যদি রিমুভ করতে হয়, তাহলে ইন্টারফ্যামিলি ফুড ডিস্ট্রিবিউশনের যে বায়াসটা আছে ওইখানে ইন্টারভিন করতে হবে এবং হেলথ কেয়ারে ইউনিফর্মিটি আনতে হবে যাতে ডিসক্রিমিনেশন না হয়। আমরা তখন করলাম কি, দ্যাট ওয়াজ দি সেক্স ডিফারেন্সিয়াল ডিসোজা, এবং আমরা স্টার্টেড থিঙ্কিং যে হোয়াট ক্যান ইউ ডু টু আন্ডারস্ট্যান্ড দি মেকানিজম, যাতে উই ক্যান ইন্টারভিন। তখন আমরা উই লঞ্চ এ স্মল পাইলট প্রজেক্ট, মতলব 81 সনে 5 village studies on socio-economic differential mortality and morbidity বলে। ওইখানে গিয়ে ফিল্ড সুপারভাইজার ছিলাম, আমি ওর হেল্প করতাম। যখনই বাচ্চাদেরকে ইট ইনভলভ অ্যানথ্রোপোমেট্রিক মেজারমেন্ট, বাচ্চাদের ওয়েট, হাইট, নিউট্রিশনাল স্ট্যাটাসটা মাপা, অ্যালং উইথ সোশিও ইকোনমিক স্ট্যাটাস এবং হেলথ সিকিং বিহেভিয়ার ওইসব। তো সার্ভেগুলো আমরা করতাম
করতাম প্রি হারভেস্ট পিরিয়ডে, যখন নাকি ডায়রিয়া অসুখ অসুখ বেশি বেশি হইতো, যেহেতু আমরা হেলথ কেয়ার সিকিং দেখবো, কাজে অসুখ না হলে তো আপনি এই অন টাইম তথ্য পান না, রেট্রোস্পেক্টিভ হয়ে যায়। কাজে ইটস এন অ্যাটেম্প্ট টু মেক লাইক ইনফরমেশন অ্যাজ রিয়েল অ্যাজ পসিবল। তো ইচ্ছা করে এইগুলো প্রি হারভেস্ট পিরিয়ডে করতে হইতো। মানে কার্তিক মাস হবে, আশ্বিন কার্তিক মাস। বাড়িতে যখন কিছুদিন পরে আমার মেয়েগুলো যখন নাকি বাচ্চাদেরকে মাপা শুরু করলো, লেংথ, হাইট, ওয়েট, কিছু কিছু মা বলা শুরু করলো, কিছু কিছু মা বললো যে আমার মেয়েটা বা ছেলেটা আজকের ওজনটা একটু কম হবে, কারণ গত প্রায় 2 সপ্তাহ থেকে আমাদের ঘরে খোরাকি নাই, আমাদের ঘরে খোরাকি নেই, এই কাজে একটু খানা পিনা কম হচ্ছে, কাজে এই আমার বাচ্চাগুলা আমি একটু দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা কেউ কেউ কারো কারো ইয়া থেকে অনেক নয়েজ আসছে, প্লিজ আপনাদের মাইক্রোফোনগুলো অফ করেন। কে মাইক্রোফোন অন করে কথা বলছে, স্পিকারের সমস্যা হচ্ছে, প্লিজ। এই শ্রুতি আমিন নামে একজন আছেন, ওনাকে বলুন। আচ্ছা, তারপরে ওই সার্ভেতে ওই সার্ভেতে প্রায় 5 to 7% মা রিপোর্ট করলো যে বাবা এই তোমরা যে আমার মেয়েটাকে বা ছেলেটাকে মাপছো, ওর ওজনটা আজকে একটু কম হবে, কারণ আমরা গত 10-15 দিন থেকে আমরা ফুল মিল খেতে পারছি না, খোরাকি ঘাটতি আছে। She wasn't complaining. মতলবে participation was very intuitive and এবং খুব ইনফর্মড ইতি করতে ওরা, যেহেতু ওরা আইসিবির সাথে সম্পর্ক ভালো ছিল। The mothers were not complaining. They were just providing us a piece of information. You interpret your data well. আমরা যেন ডাটাটা যেন প্রপারলি ইন্টারপ্রেট করি। I was terribly disturbed. যে আমার ডিগ্রির জন্য, থিসিসের জন্য বা রিসার্চের জন্য আমি বাচ্চাদের মাপছি, আর মা বলছে যে আমরা খেতে পারি না সব বেলায় গত কয়েকদিনে। It was very disturbing. আমি গ্রামে বড় হয়েছি, আমি প্রপার্টি দেখেছি, হাঙ্গার দেখেছি। আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার খুব রিমোট গ্রামে, কিন্তু আমি এতটা প্রপার্টির কথা ভুলেই গিয়েছিলাম, কারণ আমি তো গ্রাম থেকে বেরিয়ে ইউনিভার্সিটি চলে গেছি, ইউনিভার্সিটি থেকে ঢাকা এসে তো আপনাদের মতো লোকদের সাথে চলাফেরা, কাজে দ্যাট ওয়াজ কাইন্ড অফ এ রিমাইন্ডার যে ও মাই গড, এই জিনিসগুলো এখন এক্সিস্ট করে। বাট আইরনি ইজ আই হ্যাড টু পারসু মাই স্টাডি পারহ্যাপস উইদাউট বিং এবল টু ডু এনিথিং। আইসিডিবির পক্ষ থেকে শুধু কোনো বাচ্চার যদি ডায়রিয়া থাকে, আমরা বিনা পয়সায় ওআরএস এর স্যালাইন প্যাকেট দিয়ে আসতাম, এইটা। বাট ইট ওয়াজ ভেরি ডিস্টার্বিং। তো তখন 81 এর শেষের দিকে স্ট্যান আমাকে বললো, স্ট্যান ডিসোজা, যে আব্বাস অস্ট্রিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটিতে তোমার মাস্টার্স ইন ডেমোগ্রাফি করানো ভাবছি, আই হোপ ইউ আর এগ্রিবল টু দিস, নাকি তোমার অন্য প্ল্যান? আমি বুঝতেই পারেন, I mean, so I had no other plan. I jumped to this. I said, by all means, let me know what I can do. তারপরে তখন কলম্বো প্ল্যানের আন্ডার স্কলারশিপ। কলম্বো প্ল্যান ওয়াজ অনলি ফর গভর্নমেন্ট অফিসিয়ালস। আমি জানি না ইউনিভার্সিটির টিচাররা যেতে পারতো কিনা, হয়তো যেতে পারতো, কিন্তু আমরা যেতে পারতাম, প্রাইভেট সেক্টরে কেউ যেতে পারতো না। কিন্তু লাডু রুজিকা বলে এক প্রফেসর ছিল, যে আইএসআরটির কাজ করতো, আইসিডির কাজ করতো, ডেমোগ্রাফি প্রফেসর এট অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি। He negotiated with ADAP, Austrian Aid in Canberra, যে কিছু স্কলারশিপ আইসিডির জন্য আমাদের আলাদা করে রাখা উচিত কলম্বো প্ল্যানে, যাতে ওখানকার ভালো ছেলে মেয়েগুলো আসতে পারে। So eventually I was the second recipient of the Colombo plan for masters, and I went to Canberra for my master degree. ওই 5 বিলিয়ন স্টাডি ডাটাটা স্ট্যান আমাকে বলল, এই তোমার থিসিস হবে, এটা নিয়ে যাও। এনইউতে ডেমোগ্রাফির মাস্টার্স 2 বছরের কোর্স, প্রথম বছর একটু বেশি কোর্স হয়, তারপরে থিসিস লিখবেন, থিসিস এক্সামিন হবে, হয়ে যাবে। আমি গেলাম, গিয়ে কাজ শুরু করলাম। লাডু ওয়াজ মাই সুপারভাইজার, এন্ড দেয়ার ওয়াজ অ্যানাদার সুপারভাইজার হু মেইনলি স Paul Meyer. He's still alive. Lado is not alive anymore. যখন থিসিস লেখা শুরু করলাম, চ্যাপ্টার দেওয়া শুরু করলাম, পল মায়ার, আমার সুপারভাইজার, যে প্রাইমারি সুপারভাইজার, সে বললো যে আব্বাস, ইউ নো দি ডিফিকাল্টি আই এম হ্যাভিং, how to convince the university. তোমার thesis on socioeconomic differential nutritional morbidity can be a demographic thesis. So it turned out to be a challenge for him. Will it be a problem? He doesn't know. He has to consult people. And then he said, what do you think? Is there any point that you can justify, help me with, so that I can defend? I said, yes. You must tell the committee members that we demographers should go beyond counting number of deaths and births, basically.
We have to take the discipline further if we have to survive, and we should go beyond counting deaths and births. And my thesis is nothing but understanding mechanism why more children from poor families dies than richer families, why more girls suffer than boys. কাজী এটা ডেমোগ্রাফির পারভিউর বাইরে হতে পারে এটাই মনে করি না। It's basically going beyond counting numbers, and we should not be able to convince anybody. Eventually, it had no issues. I've been through, and I ordered the degree. I came back in end of 1984 with my master's degree. I was on study leave. So ICDB, as soon as I came back, ICDB allowed me to join. I joined. একই সময় বোধ করে আমার এক বন্ধু মিজান, সে বেলজিয়াম থেকে মাস্টার্স করে ফেরত আসলো। তো আমরা দুইজনে এসে জয়েন করলাম। সে টেকনাফ ডিএসএস কাজ করতো আর আমি মতলব ডিএসএস কাজ করতাম। কিন্তু বাই দেন স্ট্যান ডিসুজা অলরেডি লেফট ICDB. সে চলে গেছে। So I came to a new place with a division director called Mike Rowland, who was a British doctor who came from Gambia. Anyway, ICDB was as good as this. এর আগে শুরুতে একটা কথা বলি, ICDB জয়েনিং এর 6 মাস পরে I wanted to leave actually. I wanted to leave. কারণটা ছিল যে পুরানো কিছু লোক ছিল এখানে যারা নাকি প্রপারলি ট্রেন্ড ইন স্ট্যাটিস্টিক্স, কিন্তু বলে দিলে যুগ বিয়োগ পূরণ ভাগ করতে পারতো। They considered যে I'm not needed in that place. ওরা আমাকে শোনাই বলতো যে বিদ্যার ঢেকে নিয়ে আসছে, আমরা তো কাজ করতেছিলাম, এখানে বিদ্যার ঢেকে লাগে ICDB-তে কাজ করতে। So it was kind of frustrating. And Rajak, my colleague, he may be joining here. Rajak one day came to me, he said, "To leave." আমি বলছি, রাজ্জাক যেতে হলে তো দুজন একসাথে আসছি, একসাথে যাবো, একটু সময় নেই, যাওয়া তো যাবি, দেখা যাক। তো one day I started looking for jobs. Dhaka University আমি 3-4 বার দরখাস্ত করেছি স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টে। I was interviewed but I never got the job. পরে INFS প্রফেসর কামাল সাহেব ছিলেন, কামাল আহমেদ, he recruited me against a position of assistant professor, যেহেতু আমার অভিজ্ঞতা কম ছিল। বলছে তুমি লেকচার হিসেবে জয়েন করো, এক্সপিরিয়েন্স মিট করলে তোমাকে আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর করে নেব। ইন্টারভিউ হয়ে যাওয়ার পরে বললো যে অফার লেটার তো আসবে, একটু সময় লাগে প্রসেস। Then I came back and I went to my boss, Stan D'Souza. এটা আমি অস্ট্রেলিয়াতে যাওয়ার আগের ঘটনা বলছি। আমি বললাম যে স্ট্যান, আই এম কনসিডারিং লিভিং ICDB. He was so surprised. বললো যে আব্বাস, can you tell me frankly what is your problem? ICDB pays you well, তোমার একটা বাচ্চা আছে, you need money and all this kind of thing. Why do you think you'll go? I said I'll go to university. Abbas, university, I could be a university professor in India. I was a presidency college graduate, PhD from Princeton. I didn't go to university. I don't know why you should go to India, university. বললো যে ICDB প্রবলেমটা কি? তখন আমি বললাম যে একটু আনওয়েলকাম আছে, একটু নন কোপারেশন আছে, কিছুটা হেট্রেড আছে, এটা তো আর কোপ করতে পারছি না। And I don't need to cope with this actually. তখন সে কি বললো, you'll be surprised. He said, Abbas, you know why it's happening? Because we gave you a lower position, what you deserve. We offered you, we recruited you in a lower position than what you deserve, and that has created all this problem. The solution হলো, বললো যে সামাজিক হয়, as soon as you get an offer from any university, you bring the offer to me, and I will place you at an university lecturer or assistant professor's level within ICDB. Then I got the offer from INFS. I took the letter to him. He only took like a month to raise me to a position which at that time called research associate, যেটা আমার বেতন বাড়ায় প্রায় 2.5 গুণ হয়ে গেল। And that kept me within ICDB. I'm grateful to Stan, who helped not me only, Mushtaq and many others demographers who made career in Bangladesh through his help. তো এই গল্পটা বলতে হয় যে হোস্টেলিটি থাকে, কিন্তু মানুষকে এটা জয় করতে হয় কোনো না কোনো ভাবে, and you always get positive supports from people. আচ্ছা, অস্ট্রেলিয়া থেকে আসার পরে দেন মিজান, আমরা তো নিউলি ট্রেইনড ডেমোগ্রাফার। এর আগে আমাকে বলতো স্ট্যাটিস্টিক্যাল অ্যাসিস্ট্যান্ট বা স্ট্যাটিস্টিক্যাল অফিসার, আই ফরগট। তখন পজিশন ক্রিয়েট করলো ডেমোগ্রাফার স্ট্যাটিস্টিশিয়ান। আই রিমেম্বার জিম ফিলিপস, যে নাকি মিশিগানের পপুলেশন কাউন্সিলে ছিল রিসেন্টলি, ছিল। Jim Phillips was the chair of the interview board, and he interviewed both of us, Mijan and me.
And we were given the position of demographer statistician. Both of us had the same background, statistics honors and masters, and then higher education in demography. So that elevated my position, and eventually started applying for scientific ranking ICRB. ICRB has a very strict criteria of scientific ranking, whether it will be assistant scientist, research scientist, or senior scientist. It goes through a competition and reviewed by international panel, and then if you qualify subject to a certain criteria, then they promote you. And eventually you got ranked as an assistant scientist also. মজার ব্যাপার হলো তখনও আমি ওই জিনিস আমার মাথায় ঘুরতেছে যে 5 village স্টাডির যে ব্যাপারটা জিনিসটাকে এক্সপ্যান্ড করতে হবে, করে ব্যাপারটাকে আরো এভিডেন্স বেস করে জিনিসটাকে পাবলিকেশন করে we have to like how the discipline can be taken forward and can prioritize. তখন ওই স্টাডিটা expanded to broader scope. I repeated the study in 30 villages. When I applied for a PhD scholarship, postgraduate PhD scholarship at ANU, luckily I got the scholarship. ওই রাত্রে আমরা জামাই বউ, তখন আমার একটা বাচ্চা, আমরা বোধ করে 3 জন সারা বিস্তার মাঝখানে বসেছিলাম অফার লেটারটা নিয়ে। I got very emotional actually. Then ANU not only helped me, they said that you can start enjoying the scholarship from Dhaka while you do your field work. And ICRB came up with a matching grant so that I can do this study. I did this study. I'm really sorry about this. The study was completed, and then I went to Australia in February 1987, I think, 87. I still have the rule that আপনি ছুটিতে আসলে study leave আরো 2 বছর কাজ করতে হবে, and that was exactly 2 years. I think 2 years, few months when I left for my PhD here at ANU. So we went there, we continued the analysis, and my supervisor, one of the supervisors was Kim Streetfield, who was head of Population Council in Dhaka. You remember the founding head of Population Council in Dhaka. And finished the degree on time. Then we had a second baby in Canberra, our second son. Been through, like, academically it was fine, but my wife had a surgery in addition to the childbirth. We came back on time. Dhaka eshe আমি 89 এর শেষের দিকে এসে কনভোকেশন করে এসে আমি জয়েন করলাম, and then start publishing from the thesis. Almost all the chapters are published in journals actually. And by then, ICRB was very respectful to me in 89. And then I applied for a scientific ranking. The national scientist, from assistant scientist to research scientist. They turned down my application, despite I had all the criteria, except one, which was for medical doctors, you need only so much of publications and only like 2-3 years of experience after an advanced degree. But for non-medical doctors, you have all the criteria have to be fulfilled, but you will need 6 years of post-doctoral experience to be promoted to associate scientist. So my application was turned down, and saying that you have huge promise, keep up the hard work, the usual letters. Then at that time, the executive director was an Ethiopian called Demisi Hapti, another famous person, a pediatrician actually. I went to see him. I mean, he used to like us. Perhaps Ethiopian and Bangladeshi had a heart-to-heart relationship. I said, then I reviewed the scientific ranking criteria. I summarized it in a page and showed them how the system is blocking professional of a particular discipline unjustifiably. I took it in my hand, just in one page, a flowchart kind of thing. And I said, I went to and try to get an explanation why my application was declined, this and that. He said, oh, it's all criteria. You need fulfill Abbas. I have all the respect, all the promise. I know you'll make it, but not this time. I said, your policy is biased against non-medical doctors.
He was surprised. He said, I couldn't believe what you're saying. I don't think we practice that. Then I handed over my page to him. He opened it. He said, oh my God, is that what we are doing? He went to his file cabinet, brought the scientific ranking and saw it. He said, oh my boss, I'm extremely sorry. You are going to be ranked as a research scientist in a week time. I said, let me see, that's not what I'm here for, actually. We need a bigger discussion. I think I should be properly evaluated. I would like to be ranked as an international scientist. And we had an argument. He offered me coffee, this and that, and he couldn't convince me. Then he said that, Abbas, you know, I fully agree with you, but as you know, that ICRP doesn't have any money, and I cannot pay you. I don't simply doesn't have the money to pay you. I said, then what's the way? Well, if you can raise your own fund. I said, yes, I mean, fair enough. Tell me this. He said, as soon as you raise your fund, appropriate for a scientific ranking and international salary, I will do it immediately. I know what to do. I went back, closed down my door, started writing grants. By then, a continuation to the earlier studies of socioeconomic differential mortality, among the disturbing encounters I had with Matlab mothers, যে মারা উপোস থাকে বলে বাচ্চাদের ওজন কম হয়, and I promise I suffered from a very serious guilt at that time. I said, if I ever have to come to Matlab villages, perhaps I have to come with something to offer for the people, which I said we only give a free diarrhea treatment center and a free ORS and family planning services. And I can very loudly say that I told to ICRP people, ORS is a medicine and it can never replace food. A hungry child will never survive only with ORS. We have to do something about it. So that was still in mind, and I thought that I kept my promise that I have to do something if I come back to Matlab. Since I joined ICRP and had to be involved with Matlab, so that was very disturbing to me to do something about it. Then I wrote a concept paper. যে Matlab 110 জন কমিউনিটি হেলথ ওয়ার্কার আছে যারা নাকি ডাটা কালেক্ট করে। আমি বললাম যে আমি এই 110 জনকে ডেভেলপমেন্ট ওয়ার্কার হিসেবে কনভার্ট করতে চাই, যারা ওরা হেল্প করবে, ইনকাম জেনারেশনের অ্যাডভাইস করবে, কিচেন গার্ডেনও হেল্প করবে, বাচ্চাকে কি খাওয়াইতে হবে এটাও বলবে, শুধু ডাটা কালেক্ট করবে তা না, বাকি সবই করবে ওরা। কনসেপ্ট পেপার লিখে আমি জমা দিলাম ইথিওপিয়ান ডিরেক্টরের কাছে। সে বলল ইটস ভেরি ইমপ্রেসিভ, পারহ্যাপস দ্যাটস হোয়াট ইউ নিড। তখন আমি ভাবলাম যে আমার তো বন্ধু বান্ধব লাগবে, তখন আমি মুশতাককে অ্যাপ্রোচ করলাম, ব্র্যাকের মুশতাক, বিশিষ্ট বন্ধু। মুশতাক, এই পাগলামিটা দেখো, তুমি কি উড ইউ উইথ মি? আরেকজন মহিলা রেখেছিলাম লুৎফুন্নাহার বকুল বলে, সে বোধ করি এখন এতে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে প্রফেসর বা কিছু। তো মুশতাক তো ইগারলি রাজি হইলো, যেহেতু উই হ্যাড লট অফ সিমিলারিটিস, লট অফ কনসার্নস ফর দ্য সোসাইটি, এন্ড আওয়ার প্রায়োরিটিস, এভরিথিং ম্যাচড, আই থিঙ্ক মোর দেন এনিবডি আই মেট এভার ইন মাই লাইফ। So Mushtak agreed করেছে, but he needed permission from Abed Bhai. He went to Abed Bhai for permission and hand over the concept note. আমার যদি মনে পড়ে Abed Bhai মুশতাককে বলছে যে it's very interesting, আব্বাস তো আইসিআরপির ভিতর থেকে এটা করতে পারবে না, বা আইসিআরপির ভিতরে একা এটা করতে পারবে না। He knew what ICRP is actually. বলছে যে only way is to have a collaborative between BRAC and ICRP and to do it. Then words get around and ICRP started to build a resistance within ICRP that এটা করা যাবে না, এটা করা যাবে না, মতলব অন্য কিছু করা যাবে না এইসব। Anyway, I never. তখন Ford Foundation had this in Dhaka. They had a reproductive health consortium, of which among many members ICRP থেকে অন্যরাও ছিল, আমি মুশতাকও মেম্বার ছিলাম। তো মুশতাকার আমি তখন আবেদ ভাই যদি অ্যাডভাইস করলো to have a collaborative project, we writing a research proposal on collaboration, how can be done, what can be done, this and that. কিন্তু প্রবলেম দাঁড়িয়ে গেল যে আইসিআরপির সায়েন্টিস্টরা মনে করে যে যদি ওইসব কাজ করি তাহলে মতলব কন্টামিনেট হয়ে যাবে এবং সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট কন্টামিনেট হবে, এভিডেন্স ডিস্টর্টেড হবে এবং ভ্যালিডিটি অফ দি ফাইন্ডিংস উইল বি এফেক্টেড। অলমোস্ট এভরিবডি ইররেসপেক্টিভ অফ ন্যাশনালিটি, all basically stood against. One of the reproductive health consultation meeting এ ধানমন্ডি ফোর্ড ফাউন্ডেশন আমার মনে আছে, আইসিআরপি থেকে আমরা 5-6 জন গেলাম মেম্বার। মুশতাক আসলো ব্র্যাক থেকে। মুশতাকের বোধ করে দিন প্রেজেন্টেশন ছিল অন ব্র্যাক। He concluded the last slide was a Bangladesh map. তখন তো ট্রান্সপারেন্সির যুগ ছিল, মনে আছে কেন না?
দেখা যায় যে ব্র্যাকের আরডিপি প্রোগ্রাম রংপুর দিনাজপুর উত্তর দিক থেকে দক্ষিণ দিকে আসতেছে এবং as the course of normal expansion next year Matlab will fall on its way, basically hinting যে ব্র্যাকের আরডিপি প্রোগ্রাম সামনের বছর মতলবের দিকে এক্সপানশন। The meeting was very quiet. এরপরে that was the last slide, কোনো আলোচনা নাই, কোশ্চেন নাই, কিছু নাই, মিটিং কনক্লুডেড। হালিদাপা ছিল, কান্তা ছিল, আরো কে ছিল আমার মনে আছে। মিটিং থেকে নেমে এসে দেখলাম যে আইসিডিবির গাড়িটা আমাকে ফেলেই চলে আসছে, পরে আমি বেবি ট্যাক্সি করে আমি আইসিডিবিতে ফেরত আসছি। and that became a issue. দেন পরের দিন আমার আমেরিকান বলা ঠিক হয় না, বিদেশি বস আমাকে ডেকে নিয়ে বললো যে your only job is to keep BRAC out of Matlab. That's your only, you don't have to do any other thing. That's what you have to make sure. I'm বললাম যে how can I do this? I don't work for BRAC, and BRAC is an organization working under ICRB. They have their own freedom to choose. How can you assign me to do this? I cannot do this. He said, no, that's your only job. So he could not win with me. And then executive director called me, the Ethiopian one. He said, Abbas, I'm being an Ethiopian, very sympathetic to this, but seems to me it's not time to pursue this. Can you defer it for a while? Then Mushtaq and me went to Abed Bhai again. Abed Bhai to Avastha. Abed Bhai bollo, you go and tell ICRB scientists, if they don't collaborate with us, I will take BRAC's RDP program to every household in every village in Matlab. But if they collaborate, we'll do it in a manner, in a scientific way, by following a study design, so the impact of the program can be assessed. I will never forget this, the position Abed Bhai took on that day. And then we became very strong. I went back and I told Demesi, I said, never stop BRAC. Nobody in the world can stop BRAC. Only option is to collaborate. Otherwise, they will do it in every village. And Abed Bhai told one more thing. He said, go and tell them also that ICRB scientists doesn't have any right to deprive my women from access to loan and cash. They have the right to deprive kids of Matlab children from schools. Go and tell them this. And we did, actually. Mushtaq and me went, and I went personally to Demesi and told him that, no, it cannot be stopped. Well, then what to do? I said, you have to move forward with this. He was sympathetic, Ethiopian, being an Ethiopian. He said, then Abbas, you help me with one thing. I said, tell me what to do. I'm sorry, I'm taking longer time. I mean, it's a long story. Then he said, Abbas, do me a favor. You give a seminar to the whole ICRB scientific community and present what you intend to do. And you convince the crowd. I said, fair enough, I'll do it. Then we convened a meeting. Then ICRB had Sasakawa children. There was a different seminar room. Training branch, all were invited. People are sitting in the floor. I remember Mushtaq, Saladin Bhai, Brakti Goitar, ek dujon ashchilo. I made a presentation. What you intend to do and for why. The project is what it's all about. I remember very clearly. My conclusion was that establishing this collaboration and managing it between these two organizations can be very challenging because of the very nature of the organization and the work we do. But the challenges the Matlab women, people face on a day-to-day basis will be far less easier than the challenges we'll be facing. So with good intention, for the sake of the world people in Matlab, perhaps we should embrace the challenge and we should find our solutions. And with your support, we'll go ahead with this. There are all claps actually, no issues. We got the program. Ford Foundation came with the funding. তখন ডিএফআইডিতে জুলিয়ান লবলভেট ছিল, বিখ্যাত লোক ডিএফআইডি। কোথায় এক রিসেপশনে আমার সাথে সন্ধ্যায় দেখা হয়, কানে কানে আমাকে বলে যে আব্বাস, you are getting into trouble in ICRB because you are trying to take social and development programs to Matlab. তখন মতলবে কোনো এনজিও ছিল না অ্যাকচুয়ালি, কোনো কারণে যেত না, হয়তো মনে করতে ICRB যেতে দেবে না। তো জুলিয়ান বলতো যে আব্বাস, তোমার যদি কোনো কিছু লাগে, if I can do anything, let me know. I'll never forget this. Ford Foundation এর জিম রস মারা গেছে ভদ্রলোক, সে আমাকে বললো যে আব্বাস, just for trying this, if you lose your job, I will find a job for you.
he was an enormous support to us, very committed. But somehow ICRB didn't fire me. So he didn't have to find a job for me. I survived. 2 বছর পরে আমি 2 বছর 92 তে ব্র্যাক আইসিডিবি শুরু হলো প্রজেক্টটা, হিউজ প্রজেক্ট, প্রায় 10-12 ইয়ার্স বা 14 ইয়ার্স এর মতো চলছে। প্রসপেক্টিভলি দুনিয়াতেও এই স্টাডি সম্ভব না অ্যাকচুয়ালি, যেখানে ইন্ডিপেন্ডেন্ট জয়েন্ট এফেক্টস অফ সোশ্যাল এন্ড ইকোনমিক ডেভেলপমেন্ট প্রোগ্রামস উইথ হেলথ অ্যান্ড নন হেলথ জয়েন্টলি এবং ইন্ডিপেন্ডেন্টলি কি এফেক্ট করে অন হিউম্যান হেলথ, সার্ভাইভাল অ্যান্ড ওয়েলবিং, আর পৃথিবীর আর কোথাও সম্ভব না যেহেতু প্রসপেক্টিভ সার্ভেন্স তো নাই। So we could do this. So we became, Mustaqim became very famous actually through this. Known, I mean, to be modest, we became very known in the world. We pursued প্রচুর ব্রেকের মিটিং এ যাওয়া শুরু করলাম সকালবেলায়, এই যে বড়ুয়ারদের মিটিং এ 5টার সময় আজানের দাঁড়িয়ে দাঁড়িয়ে যত মিটিং এ যাই আমার প্রত্যেক মিটিং এ ফিলিং হলো যে আসলে তো এখানে বটম আপ না, অ্যাকচুয়ালি ইটস বেসিক্যালি এ প্রোগ্রাম গিভেন টু দ্য পিপল ফর দেয়ার বেনিফিট, হুইচ ইজ ওয়ার্কিং ফাইন। আমি গ্রামের ছেলে, আমি তো বাংলাদেশের ইতিহাস জানি, আমি দেখেছি গ্রামের মানুষ নিজেরা উদ্যোগ নিয়ে কিছু করে, পরে সরকার এটাকে নিয়ে যায়। স্কুলের কথা বলেন, রাস্তা বলেন, মাদ্রাসা বলেন, ক্লাব বলেন, এটা সেটা, ওটা তো এরকম কিছু নাই। কিন্তু সত্যিকার বটম আপ মানুষের রোলটা তো আসলে তেমন নাই। Then I was thinking of something else, what can be done actually. Luckily, I used to be invited by Swiss Red Cross in all their conclusive dinners if a mission came from Switzerland. So I used to tell them all the time. After eating their meals, I used to tell them that you guys always wait for a crisis to happen and you ran with your biscuits and blankets to help these people. But is it the best use for resources? Does it really reduce the vulnerability of the people that they are exposed to? So I've been hammering them for the last, for the next 2-3 years. And then one of their boss came from Bern and he said, I repeated the same thing. He said, Abbas, if you have an idea, please let us know. I was in a World Bank mission in Nepal, and this guy was in Nepal Ganj. He sent me a fax that, Abbas, you talked about something, can you write a page and send us? I did send. That how can I use locally indigenous organizations like clubs, mosques, madrasas, cooperatives, যেগুলো মানুষ নিজের ইনিশিয়েটিভে করেছে, এইসব অর্গানাইজেশনের মাধ্যমে how can I bring health into their agenda and they take it forward and we provide technical support. আপনি কোভিডের কথা চিন্তা করেন, মানে solution is only with the community actually. They have to behave the way they should behave. So then I convinced Swiss Red Cross to get funded with nearly $10 million to establish a project. Novi Vair ছাত্ররা হয়তো ভিজিট করেছে একবার, চকরিয়াতে ফিল্ড সাইট এখনো আছে, আইসিবি ক্যাম্পাস আছে। To cut this study short, that eventually took me interest to health system research. ওইটাতে যাওয়ার পরেই যে আসলে কি করে, and by then ICRB ranked me in 1994, ranked me as a social scientist, as an international social scientist. Tokon Jack Caldwell was a board member of ICRB. During the coffee break, he came to my office and said that, Abbas, congratulations, but I don't understand why you had to change your hat. Basically, he didn't like my designation as social scientist without not having demographer as my designation. He said, why I had to change this. Who will take the discipline forward? He was shocked on that ground, but he was equally happy that I became an international scientist. Anyway, then my interest started to grow systems. And then I had a lot of interest in the village healthcare, village doctors. যারা আসলে স্বাস্থ্য সেবা দেয়, ওদেরকে আমরা না বর্ণন করি, না ওদেরকে কগনিজেন্স নেই, না ক্যাপাসিটি বাড়ায়, ওদের ক্যাপাসিটি কেমনে বাড়ানো যায়, তারপর অ্যাকাউন্টেবিলিটি কি করে বাড়ানো যায়। তাই এস্টাবলিশ ভিলেজ হেলথ ওয়াচ অ্যাকচুয়ালি, যে সরকারি সিস্টেম কি ফাংশন করে না করে এগুলোর উপর স্কোর করবে, কইরা মিটিং করবে, কইরা ইউনিয়ন কাউন্সিলে রিপোর্ট করবে, উপজেলাতে রিপোর্ট করবে। I started those things in addition to establishing a health and demographic survey system, which is still going on. And also at times I tried to establish health cooperatives, which had a huge potential, but some got stopped. Chokra is still there. So I became interested in health systems as well and how to make health systems work for the poor, especially. Then lately, Shasher Dige, then we formed a consortium, like 6 countries, Johns Hopkins, IDS, ICRB, China, Nigeria, Uganda, India, Mile, Future Health Systems Consortium Korea, and we bid for a DFID grant. We got a huge grant and run for 12 years. And then it takes my interest to how to make health systems work for the poor.
and establishing like village level health watch, accountability, scorecard for performance. And then at that time, I also had an initiative called Bangladesh Health Equity Watch, which published 4-pager to report on equity situation on health in Bangladesh actually. So যখন আমরা ব্র্যাক পাবলিক হেলথ স্কুল করা হলো ব্র্যাকের, which was a joint endeavor actually. এটা ব্র্যাকের একা ক্লেম করা ঠিক না, এটা আমাদেরও ক্লেম করা ঠিক না। এটা আসলে কনসিভ টুগেদার, উই ডিড ইট টুগেদার। মোশতাক বললো যে তুমি তো এখন স্কুলকে তো পপুলার ফেমাস করতে হবে, তুমি ইকুইটি ওয়াচটাকে ইয়েতে দিয়ে দাও, স্কুলকে দিয়ে দাও, বাংলাদেশ হেলথ ওয়াচ বলে। আমি যেহেতু ভালোই বলছি আসলে স্কুলের তো নাম লাগবে, হ্যাজ টু মেক এ প্লেস, আমি এটা দিয়ে দিলাম ইয়েতে স্কুলে। Bangladesh Health Watch now still exists, and perhaps Education Watch এবং অন্য কিছু ফলো করে, that's the only thing in health sector which reviews and kind of raises issues to establish accountability of the health systems. So এসব করে চলছে, and my time at ICRB spent very well, as you know. So the whole journey, as you can see, I started as a statistician, then moved to demography. Then ICRB thought that I'm more than that. They termed me as a social scientist, and then I had to take responsibility of divisions, scientific divisions, like public health science division, as a social scientist. Then in 2008-9 ICRB was in a big crisis. Then we had an expatriate executive director. All directors are expatriate. He was from Mexico. ICRB was a huge problem. It was in the verge of collapse actually. এখানে আমাদের আলতাফ ভাইকে দেখছি, আফতাব ভাইকে দেখছি, ওনারা মনে রাখবে হয়তো। ICRB was the verge of collapse. প্রতি বছর $3-4 billion ডেফিসিট। তখন মনটা খুবই খারাপ হলো, আমরা যারা পুরান টাইমে আছে, প্রতিষ্ঠানটা কি বন্ধ হয়ে যাবে নাকি, আসলে বাঁচানোর উপায় কি। তখনই ICRB ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টরের পজিশন অ্যাডভার্টাইজ করলো। Then I thought I'll apply for the position, knowing very well that I will never offer that position. I will not be recruited. I'm sure there will be much better candidate than me. But still, I thought that to have a self-satisfaction, that I tried to be in that position and help ICRB to survive. Luckily, certainly, out of 21 candidates, British, American, this and that, and few Bangladeshis, I was recruited. এবং এটা এক বোর্ড মিটিংয়ের সময় রেজাল্টটা হলো, আমার মনে আছে আফ্রিকান এক বোর্ড মেম্বার ছিল আমাদের, মেরিয়ান জ্যাকবসন। সে আমাকে আগে জানালো যে তুমি রিক্রুটেড হয়েছো, সে আমাকে হাত ধরে নিয়ে সাসাগা অডিটোরিয়ামে, যেখানে একটা অ্যানাউন্সমেন্ট হবে, এবং ওর পাশে আমাকে বসালো। এবং যখন বললো যে আব্বাসকে সিলেক্ট করা হয়েছে, মেরিয়ান আমার হাত ধরে দাঁড়াইলো, সে আমার হাত উপর দিকে তুলে। So I became deputy executive director. পরের বছর বোর্ড করলো কি, because of the performance of the executive director, it was in 2010 perhaps. And then, or 11, then I was made the interim executive director with all the powers the executive director has. 9 মাসের ভিতরে what I could do, I could reconcile the organization, financial deficit বাদ দিয়ে প্রায় nearly $1 million মতো সারপ্লাস, ক্যাশ সারপ্লাস করেছিলাম। তারপর সরকারের সাথে সম্পর্ক was of the worst. I could rebuild it. I feel ICRB survived. And I feel very happy that with support from my colleagues at ICRB at that time, irrespective of Bangladeshi nationalities, I could do what ICRB needed at that time. ICRB to আছে, that has been very rewarding. পরে তো আমি 2016-তে I finished my second term as a deputy director. Then I left ICRB. কাজী it is a long story actually, and it was so rewarding. কিন্তু সত্য কথা বলতে কি, even if I didn't pursue like pure statistics or demography, in the whole trajectory of my career, both the discipline, statistics and demography, was very helpful actually. Not only for research, even in management actually. These are very helpful, extremely helpful. I couldn't believe that if I am not trained in statistics and demography, perhaps I would not do as good as even as a research manager or a manager in the organization. So I give credit to the discipline I belonged. And আবার প্রায় কথা শেষে আসছে, আমি আমার রিটায়ারমেন্ট করে করার আগে আমি একটা, যেটা আমার প্রফেসর বেলাল বলছিলেন, 2 সপ্তাহ আগে আমি একটা বই লঞ্চ করে আসছি, ICRB Star in the South.
I thought that it's my moral obligation to leave a document the way I saw the organization in 37 years. It has its own prospects, but it has its own weaknesses as well, which has to be listened to. ওইটা লঞ্চ করে আমি 30 জুনে আইসিডি থেকে বিদায় নিয়েছি, and after Bangladesh government nominated me as a Bangladesh government representative to the ICB board. This year is my second term as a board member. Before I conclude, I must say, আমার এই সুযোগে I would like to gratefully acknowledge the contributions my teachers made, right from the first teacher who used to stay in my village home. I remember clearly that উনি আমাকে কোলে নিয়ে প্রাইমারি স্কুলে নিয়ে বেঞ্চের উপর বসিয়েছেন, আমার পায়ে জুতা ছিল কিন্তু নিচে সব বালি, আমি পা নিচে দিতে চাই না, স্যার আমাকে বেঞ্চের উপর বসাতে চাইলেন, আমি বেঞ্চের উপর বসি না, পরে উনি ওনার সামনে যে টেবিলের উপর বসিয়ে রেখেছিলেন এবং ক্লাস শেষে উনি আমাকে ওই কোলে করে টেবিল থেকে দিয়ে আমাকে বাসায় নিয়ে আসছিলেন। And I mean, I really acknowledge the contribution of all others, right from the primary school to universities. I was so lucky to get their supports and blessings. And also my friends and colleagues. I mean, I don't think I have any other resources in my life other than and the feelings I got my friends actually from home and abroad. I was fortunate, and perhaps our journey was possible because of the support I received from all of my friends and teachers, including those who are here today. Actually, that made my life so different. Actually, the job would not be as rewarding as enjoyable if it would not be ICDRB. Actually, I mean, I have many observations about ICDRB, how to improve it, but I don't think Bangladesher অন্য কোনো ভাবে আমি যা করতে পেরেছি করতে পারতাম। ICDRB never interfered. The system, the people tried to interfere, but the system allowed me as a daily bazaar statistical assistant to be its executive director. I mean, where else you can, unless you have an organization of that kind, which is robust, does not discriminate that much, and the openings is equal for everybody if one does work hard. So it was a wonderful experience. Again, let me conclude by thanking the Department of Demography at Dhaka University, and I mean Nobi Bhaike abaru shraddhar sathe mone kori for establishing the department. Professor Mainul je amake khuje ber koreche, he was able to, I mean, he invited me to do this, and all of you who made time, which I thought would be 20 minutes, but ended up nearly an hour, for listening to me, and giving me an opportunity to hear your voice and to see you. যে যেখানে থাকেন আপনারা ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করেন, আশীর্বাদ করেন। এই বলে আমি শেষ করি। যদি এখন আপনার মনে করেন কোশ্চেন আনসার্স আছে, আমি রেডি আছি। আই এম এনার্জেটিক এন্ড স্ট্রং। থ্যাংক ইউ ভেরি মাচ। Do you have a moderator now? Yeah. মাইনুল, আমি স্যার আমাকে যদি একটু সুযোগ দাও, আমি দু একটা কথা বলবো, বেশি বলবো না। অবশ্যই স্যার, অবশ্যই আপনি বলবেন। তো তার আগে স্যার আমার মনে হয় আপনি বলার আগে কি আমরা কিছু কমেন্টস নিয়ে তারপরে যাব স্যার, নাকি আপনি আগে বলবেন তারপরে কমেন্টস নেব স্যার? আমি আগে বলতে চাই। আচ্ছা ঠিক আছে স্যার আপনি বলেন। তোমার এই উদ্যোগ, ডিপার্টমেন্টের এই উদ্যোগ, এগুলোর জন্য আমি একটু অ্যাকনোলেজ করতে চাই, আব্বাস ভাইকে ধন্যবাদ দিতে চাই। অন্যরা কি কমেন্ট করবে? জি স্যার। ওকে, বলবো? হ্যাঁ বলেন। ওকে, first of all, Abbas Bhai, my hats off to you, that the journey that you've made from a daily basis statistician to this position, এর মধ্যেখানে আমাদের সাথে জার্নি এক জায়গায় গিয়ে মিলেছে, এবং আপনার অনুপ্রেরণা, আপনার সাহায্য, এই যেই প্রতিষ্ঠান আমি প্রতিষ্ঠা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, বলে নিই আমার নাম AK নুরুন নবী।
আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রথমে সোসিওলজি গ্রাজুয়েট, তারপরে ডেমোগ্রাফি গ্রাজুয়েট, তারপরে আমি ডেমোগ্রাফিতে পিএইচডি করেছি আলবার্টা ইউনিভার্সিটি থেকে। এবং আমরা যখন ফিরলাম তারপরে আমাদের ছোট্ট একটা গ্রুপ, ডেমোগ্রাফার গ্রুপ ছিল, তার মধ্যে আব্বাস ভাই ইজ ওয়ান অফ দেম। এবং আমরা শেষের দিকে এসে, জীবনের শেষ দিকে এসে আমরা বলতাম যে নই ভাই, ডেমোগ্রাফার তো আর তৈরি না, নিজেদের তো ইন্টারেস্ট নিচ্ছে না যারা একাডেমিশিয়ান হচ্ছে বা যারা লেখাপড়া শিখছে। I mean, the course of time will take care of it, don't you worry about it. আমি কিছু কাজ করছি এই লাইনে, এবং আস্তে আস্তে আমার মনে হয় যে আমি সেইটুকু করতে পেরেছি। মানে যার যার জায়গা থেকে তো কিছু কিছু করা। আপনি আইসিডি যা দিয়েছেন, যা করেছেন, দেখেন এই বিভাগ আজকে মাইনুল চেয়ার করছে, এগুলো সবই আমার ছাত্র। মানে এখানে আজকে আপনি বিভাগের যাদেরকে দেখছেন সবই আমার ক্লাসরুম স্টুডেন্ট, প্রফেসর বেলাল থেকে আরম্ভ করে প্রফেসর আমিন, প্রফেসর এই এরা সবাই, তো ইনক্লুডিং সাফায়াত, মানে আমাদের যে এখন লেকচার। যাই হোক, আমি শুধু ধন্যবাদ জানাই যে আপনি এই জিনিসটা শেয়ার করে আমাদের বিভাগের ছাত্র, বিভাগের কলিগ, বিভাগের ছাত্রী এবং প্রফেশনাল আপনাকে দেখেছে, যারা আপনাকে চেনে, তাদের সবাইকে যে এনরিচ করেছেন। এবং এটা আমরা আমি মনে করি ব্যক্তিগতভাবে যে এটা একটু ডকুমেন্টেড হওয়া উচিত। আজকের এটা নিশ্চয়ই রেকর্ড করা হয়েছে। আমি আশা করব যে আপনি এটাকে একটু এক্সপ্যান্ড করে করবেন। আর ডিপার্টমেন্ট অফ ডেমোগ্রাফি নয়, ডিপার্টমেন্ট অফ পপুলেশন সায়েন্স, এটা একটুখানি বিয়ন্ড, যেমন আপনি বিয়ন্ড স্ট্যাটিস্টিক্সে চলে গিয়ে সোশ্যাল সায়েন্টিস্ট হয়েছেন, আমিও বিয়ন্ড সোশিওলজি অ্যান্ড ডেমোগ্রাফার থেকে এই পপুলেশন সায়েন্টিস্ট করে মানে এই ডিপার্টমেন্টটা করেছি। এখানে ইউএনএফপির কন্ট্রিবিউশন, আপনি বলেছেন আপনার সেই কোরিয়ার প্রোগ্রাম একবার নয় কয়েকবার ভিজিট করেছি, এবং সেখানে আমি যে মানে কোঅপারেশন আতিথেয়তা পেয়েছি, and thanks to UNFPA too, যে তাদের কিছু রিসোর্স আমাদের ছিল বলে আমরা স্টুডেন্ট সেই কমিউনিটি বেসড আপনার যে প্রোগ্রামগুলো, হেলথ প্রোগ্রামগুলো মাঠে গিয়ে, কারণ আমার ফিলোসফিটা ছিল যে the students should learn by hearing through lecture, by seeing the field directly, hands-on training from there, and by doing things in the field as well. তো সেই জন্যে আমরা স্টুডেন্টদেরকে নিয়ে এখানে অল্টারনেটিভলি একবার উত্তরবঙ্গে যেতাম, আর একবার কক্সবাজারের দিকে গিয়ে আপনার এই প্রোগ্রামটাকে ভিজিট করাতাম। আমি বেশি সময় নেব না, আমি প্রায় শেষ আমার কথা। আমার শুধু আপনাকে ধন্যবাদ জানানোর জন্য এবং কৃতজ্ঞতা জানানোর জন্য আমার সবার ছাত্র, শিক্ষক, সবার পক্ষ থেকে যে আপনি সময় দিয়েছেন। সেই 12,000-14,000 মাইল দূর থেকে আপনি, যদিও ওখানে এখন সকাল, আমাদের এখানে সন্ধ্যা, আমাদের অনেকের ডিনারের টাইম হয়ে গেছে, আর অনেকেই টায়ার্ড সারাদিন কাজ করে, বাট তারপরেও এই যে টক ইউ হ্যাভ গিভেন, I wish it never ended. এবং আমরা চাই যে এটা, এখানে অনেক পরিচিত ফেস যেগুলো আমরা একসাথে শুরু করেছি, এখন অনেকের চুল সাদা হয়েছে, ফারুক ভাই বললো রং দিয়ে এসছে, আমি মানে গোলাম মোস্তফা ভাইয়ের যে চেহারা দেখছি এরকম, আব্দুল্লাহ ভাইয়ের চেহারা দেখছি এরকম, অনেকের চেহারায় দেখছি রং পরিবর্তন হয়েছে। আজকে যারা কালো চুল নিয়ে বসে আছে সাফায়েতের মতো, তাদের চুলও কিন্তু একসময় এরকম হবে, এবং তারা আমি মনে করি যে ডিপার্টমেন্টকে একটা রাইট ডিরেকশনে নিয়ে যাচ্ছে। আপনাদের মতো মুরব্বীদের দোয়া এবং আপনাদের যে অ্যাডভাইস, সেই অ্যাডভাইসগুলো যদি এরা ঠিক মতো শোনে। এবং আমি বলি, আপনি আমাকে প্রথমে বলেছেন যে দিস ডিপার্টমেন্ট ইজ মুভিং ফরওয়ার্ড ভেরি ওয়েল, এটা হচ্ছে ক্রেডিট, ওদের প্রতি ক্রেডিটটা যায়, কারণ whatever I said they have listened to them, মানে ফলোটা তো করা ইম্পর্টেন্ট জিনিস। আপনি বলে গেলেন, কেউ শুনলো না তো নয়, আমার স্টুডেন্টরা সবাই শুনেছে এবং তারা সেগুলো এক্সিকিউট করেছে। আব্বাস ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আমার এই আপনি যে প্রেমিকার কথা বলেছেন, সেই প্রেমিকা মানে আমার আপা, আমি ভাবি বলি নাই ওনাকে কোনোদিনই, হ্যাঁ, ইসমত আপা, কিন্তু সৌভাগ্যক্রমে আমার ছাত্রীও হয়েছিল। কি করেছে এটা কনক্লুড করতে পেরেছি কিনা এটা পরের কথা, কিন্তু আই ওয়াজ প্রাউড যে যেই ঘর জামাইকে উনি খাইয়েছেন চাকরি করে, সেই ঘর জামাইয়ের যিনি প্রেমিকা ছিলেন, যিনি স্ত্রী ছিলেন, উনি আমার ছাত্রী হয়েছিলেন। আমারও সেটাও একটা সৌভাগ্য। এবং ওনারও অনেক কাজ আছে, মানে বাংলাদেশে উনি কিন্তু এই রিপ্রোডাক্টিভ হেলথ থেকে আরম্ভ করে অ্যাডোলেসেন্ট রিপ্রোডাক্টিভ হেলথ এই এরিয়াগুলোর উপরে অনেক কাজ করেছেন। আমরা তাকেও মিস করি, আপনাকে তো করি। তো আশা করি আবার ভবিষ্যতে
আবার একসাথে কাজ করতে পারবো। মানে আই এম স্টিল ইয়াং, আমি এখনো, আমার বয়স 19 বছর। তো কাজেই আপনারও মনে হয় না খুব বেশি হয়েছে? খুব বেশি হলে কত, 20 হবে 19-এর থেকে। তো কাজে আমরা আবার একসাথে কাজ করতে পারবো। থ্যাংক ইউ এভরিওয়ান ফর লিসনিং টু আব্বাস ভাই, এবং এটা আমাদের জন্য একটা গর্বের এবং গৌরবের বিষয়। সুন্দর শুক্ল, সাফায়াত তোমাকে ধন্যবাদ, যে মাইন তোমাকে ধন্যবাদ যে আমাকে সময়টুকু দিয়েছো আগে। এখন আমরা অন্যদের কথাও শুনতে চাই। থ্যাংক ইউ ভেরি মাচ। উইল মিট অ্যাগেন। Acha, sir, thank you for your comments. Thank you, Dr. Abbas Bhai, sir, for the sharing the nice story of your life experience with us. এখন আমরা যদি একটু আমাদের কোয়েশ্চেন অ্যান্সার সেশনটা এখনই শুরু করি, তাহলে স্যার আমি এখানে আসলে দেখতে পাচ্ছি যে অনেকের অনেক ধরনের এক্সপ্রেশন আফটার হিয়ারিং ইউর স্পিচেস, অনেক ধরনের এক্সপ্রেশন এসেছে। সবাই অনেক এখানে অ্যাপ্রিশিয়েট করেছে আপনার স্পিচটাকে। তবে এখানে কিছু স্পেসিফিক কিছু কমেন্ট আছে যেগুলো হচ্ছে আপনার কাছে কিছু কোয়েরি হিসেবে এসেছে। সেগুলো আমি একটু স্যার যদি আপনাকে বলি, তাহলে আমরা প্রথমে হয়তো 2-3টা করে কমেন্ট নিতে পারি, তারপরে হয়তো আমরা সেটার অ্যান্সারে যেতে পারি আর কি স্যার। আমি যদি এখানে স্যার একটু দেখি যে শুরু থেকেই এখানে স্যার গোলাম মোস্তফা স্যার লিখেছেন, উনি মনে হয় হয়তো বলবেন, কিন্তু উনি এখানে একটা কমেন্ট লিখেছেন যে ডক্টর আব্বাস, প্লিজ কনসিডার টু রাইট এ বুক অন ইউর প্রফেশনাল লাইফ অ্যান্ড চ্যালেঞ্জেস ইউ ফেসড অ্যান্ড রিজলভড উইথ পেশেন্স অ্যান্ড পজিটিভ মাইন্ড। এটা উনি ওনার পক্ষ থেকে উনি বলেছেন এখানে। স্যার এখানে আরেকটা কোয়েশ্চেন আমার সামনে এসেছে, আমি দেখতে পাচ্ছি, যদি আমি সেটা একবারেই বলে দিই যে হোয়াট ইজ দ্য কারেন্ট স্ট্যাটাস, এটা মোহাম্মদ মুজাফফর আহমেদ বলেছেন যে হোয়াট ইজ দ্য কারেন্ট স্ট্যাটাস অফ মতলব ইন রেসপেক্ট অফ ডেমোগ্রাফি, health hygiene, nutrition, livelihoods, food security, poverty, etc. Please give a comparison with the national figures. Please let us know if possible. এটা উনি এখানে বলেছেন। আর এর বাইরে স্যার এখন পর্যন্ত স্যার সবাই এখানে বেশ বলছেন যে আব্বাস ভাই হ্যাজ বিন অ্যান্ড উইল বি, সুমিত মজুমদার স্যার বলেছেন যে আব্বাস ভাই হ্যাজ বিন অ্যান্ড উইল বি এ লিভিং এক্সাম্পল অফ selfless dedication and leading from the front, not just in Bangladesh but around the world. It has been thrilling and inspiring about hearing about your journey. অনেক শুভেচ্ছা দিয়েছেন উনি। এরপর আচ্ছা স্যার এখানে গোলাম মোস্তফা স্যার এখানে লিখেছেন যে উনি মনে হয় কিছু বলতে চান, তো স্যার যদি কিছু বলতে চান তাহলে এখন মনে হয় বলতে পারেন স্যার। থ্যাংক ইউ। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর অ্যালাউইং মি সাম টাইম। আমি একটু ছোট্ট কথা বলতে চাই। 1970 সালে আমরা যখন চিটাং ইউনিভার্সিটিতে ভর্তি হলে থাকতাম, তখন আব্বাস এবং ইসমাতের সাথে পরিচয়। তারপরে তো 75 সালে মাস্টার্স দিয়ে 76 সালে বেরিয়ে আসলাম। বন্ধুত্ব ছিল, কিন্তু এই যে আব্বাস বলল যে হি স্টার্টেড হিজ ক্যারিয়ার এজ এ স্ট্যাটিস্টিশিয়ান, সেখান থেকে হলো ডেমোগ্রাফার, সেখান থেকে হলো সোশ্যাল সায়েন্টিস্ট, দেন অ্যাডমিনিস্ট্রেটর, and now he represents Bangladesh in ICDDRB board. We feel so happy and proud about him. আর আমি জীবনে বিভিন্ন জায়গায় নিজেও কিছু বক্তৃতা দিয়েছি, কিন্তু আজকে এবং শুনেছি বহু গত প্রায় 40-50 বছর। কিন্তু প্রফেসর মইনুল এন্ড মিস্টার মডারেটর, আমি আপনাদেরকে বলতে পারি আই ফিল অ্যামেজড, বিকজ জীবনের গল্প বলতে গিয়ে এত রিসোর্সফুল একটা লেকচার হতে পারে, এটা আমি জীবনে কখনো স্বপ্নেও ভাবিনি। আমার দৃঢ় বিশ্বাস ডিপার্টমেন্টের ছাত্র, শিক্ষক, প্রফেশনাল নির্বিশেষে আজকে 5 কন্টিনেন্টের থেকেই পার্টিসিপেন্টস আছে। ইটস অল বিকজ অফ ডক্টর আব্বাস কানেকশন, হিজ সোশ্যাল কানেকশন এবং সে বন্ধুত্বকে যে মর্যাদা দেয়। আমি আজকে কোনোই প্রশ্ন করব না, যেটি লিখেছিলাম মডারেটর মহোদয় বললেন। আমি ডক্টর আব্বাসকে অনুরোধ করব তিনি যেন তার, ওনার তো রিটায়ার্ড লাইফ নাই, হয়তো টায়ার্ড হতে পারে কিন্তু উনি রিটায়ার্ড নয়, আই এম শিওর। তো উনি যেন তার এই পেশাগত জীবন নিয়ে একটা বই লেখেন, এবং সে বইটা যেন ইংরেজিতে না হয়, সেটা যেন বাংলায় হয়, এবং সেটা যেন সকলের জন্য পাঠ্য হয়। এই যে আইসিডিআরবি ভার্সেস ব্র্যাক থেকে আরম্ভ করে, মতলব থেকে আরম্ভ করে তার জীবনের যে বিভিন্ন পর্যায়,
এবং নীরবে এই যে চ্যালেঞ্জ গুলো অ্যাকসেপ্ট করা, মোকাবেলা করা, উতরে যাওয়া উইথ পজিটিভ আউটকাম, এটা শিক্ষণীয় হবে আগামী প্রজন্মের কাছে। সরি, আই হ্যাভ টেকেন লিটল বিট much time, but thank you very much for allowing me to say something. Thank you. ডক্টর আব্বাস ভাইয়া স্যার, মানে আপনি যদি আমাদের যে এখন পর্যন্ত যে কমেন্টস গুলো এসেছে সেগুলো যদি আগে অ্যাড্রেস করেন তাহলে আমি পরবর্তী কমেন্টসে যাব এরপর। থ্যাংক ইউ ভেরি মাচ বন্ধু মুস্তফা। যদি বইটা লিখতে হয় ভেবেছি অনেকবার, আসলে এখনই সময়, তো আমি কাল থেকে বসে যাব। ওয়ান্ডারফুল। কাল থেকে লিখতে আমার মনে আছে তোমার তো রিসার্চ ওরিয়েন্টেড একটা মন ছিল। আমি যখন বাইরার প্রেসিডেন্ট তখন তুমি আমাকে একটা ছোট বই প্রেজেন্ট করেছিলে, ম্যান পাওয়ার এক্সপোর্ট এন্ড রিমিটেন্স আর্নিং ফর সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ। কি করে তুমি নতুন একটা সেক্টরে গিয়ে এত গভীর বেদনাময় একটা বই লিখতে পারলা? আজও সেই বই আমার কাছে আছে, অথচ তুমি তখন ডেমোগ্রাফি নিয়ে মানে গ্রাসরুট লেভেলের লোকজনকে নিয়ে কাজ করো। সুতরাং তোমার লেখার ন্যাক আছে এবং এটি প্রয়োজন, এটি প্রয়োজন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। আরেকটা প্রশ্ন যেটা আসছে যে আমার কাছে, আমি দিতে পারলাম যে মতলবের বর্তমান অবস্থা কি। মতলবে এখনো হেলথ এন্ড ডেমোগ্রাফিক সার্ভেলেন্স সিস্টেম চলছে, আইসিআরবির হাসপাতালটা আছে, ফিল্ড ওয়ার্কার তো বাড়ি বাড়ি যেতে পারে না কোভিড টাইমে, নর্মাল টাইমে বাড়িতে বাড়িতে গিয়ে ওসব তথ্য কালেক্ট করে এবং এভরিথিং ইজ কম্পিউটারাইজড। কিন্তু মতলবের যে লাভটা খুব হয়েছে, যেটা মুশতাক এন্ড মি ইনক্লুডিং ব্র্যাক এন্ড আইসিআরবি ইজ অ্যালোয়িং, যেহেতু ব্র্যাক যাওয়ার ফলে এখানে যে সোশ্যাল এন্ড ইকোনমিক ডেভেলপমেন্ট প্রোগ্রামগুলা তো পুরাপুরি আছে এখন ঢাকাতে, যার ফলে মতলব আর নো মোর এন আইসোলেটেড প্লেস। মতলবের লোকজনের এখন আইসিআরবিতেও অ্যাক্সেস আছে, নিজেদের ইনকাম বাড়ানোর জন্য ব্র্যাক অন্য এনজিওদের প্রতি অ্যাক্সেস আছে। এই করে মতলবে প্রচুর আপলিমেন্ট হয়েছে, আর একটা এমপ্যাকমেন্টও আছে। মতলবের এখন এপিডেমিক কথা শোনাই যায় না, ডায়রিয়ার মর্টালিটি বলতে গেলে নাই অ্যাকচুয়ালি। লাইফ এক্সপেক্টেন্সি গড়পড়তা প্রায় 71-72 বছর হয়ে গেছে এবং অনেক কিছুই ন্যাশনাল ফিগার মতলবের কাছাকাছি চলে আসছে, মতলবের কাছাকাছি চলে আসছে। কাজে মতলব যে এখন অন্য এলাকা থেকে ভালো আছে ইন টার্মস অফ, কারণ বাংলাদেশ অনেক ইমপ্রুভ করেছে, এইটা না, অ্যাটলিস্ট মতলব ইজ টেলিং হোয়ার বাংলাদেশ ক্যান গো। বাংলাদেশের কোনো কোনো এলাকা ডেমোগ্রাফিক হেলথ সার্ভের ডাটা অনুসারে কোনো কোনো ইন্ডিকেটরের মতলব থেকে মার্জিনালি বেটারও আছে। কাজেই অনেক কিছু দেখিয়েছে যে হোয়াট ইজ পসিবল ইন মতলব। মতলবের যে ফ্যামিলি প্ল্যানিং, আপনারা জানেন কি না কি জানি, যে বাংলাদেশের যে জাতীয় ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রাম, এটা এন্টায়ারলি ওয়াজ এন আইসিআরবি মডেল টেস্টেড ইন মতলব ইন লেট 70s, এবং ওই জিনিসটাই পরে সরকারি সিস্টেমে এক্সপোর্ট করা হয়। জিম ফিলিপস ওয়াজ লিডার অ্যাকচুয়ালি। এবং ওই আমাদের এমনকি যে ফ্যামিলি প্ল্যানিং ওয়ার্কারদের যে বই, এমআইএস বইটা, সেটা এগুলো সব আমাদের স্টাফদের হাতে ডিজাইন করা, এবং ওইসব স্টাফ সিলেকশন আমাদের স্টাফটাও বসতো অ্যাকচুয়ালি। মতলবের মডেলটা ওয়াজ ফুললি এক্সপোর্টেড টু দি গভর্নমেন্ট সিস্টেম ফ্যামিলি প্ল্যানিং ব্যাপারে। এবং that was another contribution মতলব made. কাজে মতলব আর এখন আমি বলবো না যে অন্য এলাকা থেকে ভালো আছে, খারাপও নাই, কিন্তু সারা দেশ এখন একাকার হয়ে গেছে। মতলবের এখন যে নতুন চ্যালেঞ্জগুলো আছে, যেটা আমি বারবার বলে আসছি, ওরা তেমন কিছু করতে পারছে না। এই যে নন কমিউনিকেবল ডিজিজ, কমিউনিটি লেভেলে এদের প্রেভেলেন্স অনেক বেড়েছে অ্যাকচুয়ালি। এইগুলা নিয়ে ঠিক ফ্যামিলি প্ল্যানিং এর মতো বা ডায়রিয়ার মতো ইন্টারভেনশন করা যায়, ওগুলো যেন ডেভেলপ করে টেস্ট করে এবং ন্যাশনাল সিস্টেমের জন্য ছড়িয়ে দেয়। এই জিনিসটা আইসিআরবির করা উচিত এখন। কাজেই এখন স্টিল মতলব হ্যাজ লট টু অফার দি গভর্নমেন্ট, বাট ইট হ্যাজ টু বি স্টিয়ার্ড। এটাকে ওই দিকে তো চালাতে হবে, লিডারশিপটা দিতে হবে, যাতে দেশের প্রয়োজনের উপর ভিত্তি করে এই কাজগুলো হয়। তো ওই এর চেয়ে বেশি কিছু আমার আর মতলব সম্বন্ধে বলার নাই। আই স্টিল বিলিভ যে মতলব হ্যাজ দ্য পটেনশিয়াল টু কন্ট্রিবিউট টু ন্যাশনাল ডেভেলপমেন্ট। আর আমি ইয়াং জেনারেশনের জন্য একটা কথা বলি, বা আমার লাইফে আমি আজ মানে লুক ব্যাক যে why I remain so committed
to like the poverty elevation, push to the poor by working in a strict biomedical research organization. যেখানে ডাক্তার ছাড়া, ভ্যাকসিন ট্রায়াল ছাড়া, অন্য কিছু তেমন রোগীর সেবা ছাড়া তেমন কিছু না। কেন রিমেইন করলাম? আমার মনে হয় যেটা আমি বুঝতে চেষ্টা করি কেন। আমি ছোটবেলায় গ্রামে অভাব দেখেছি। লাকিলি আই ওয়াজ নট born in the next house actually. আমার বাড়ির পাশের বাড়িতে আমার জন্ম হয় নাই। আমার ভাগ্যবান ছিলাম পূর্বপুরুষের কারণে। কিন্তু মানুষের ভোগান্তিটা আমি দেখেছি, মানুষের এপিডেমিকটা আমি দেখেছি, নিজের আত্মীয় স্বজনের মধ্যে এই ভোগান্তিটা আমি দেখেছি। কাজে যখনই কোনো সলিউশন ওইসব প্রবলেমকে ট্যাকেল করতে চায় বা করার পটেনশিয়াল আছে দেখছি, দেন আই গট কমিটেড অ্যাকচুয়ালি। মানুষের তো লিভিং এর জন্য কত কিছুই করতে হয়। মানুষের মনে যদি একটা ওইরকম প্যাশন থাকে, দিস ইজ এ সোশ্যাল কজ, আই ওয়ান্ট টু কন্ট্রিবিউট টু, তাহলে আমার কাছে প্রফেশন এবং এটাকে যদি ব্লেন্ড করা যায়, দেন ইট গিভস এ হিউজ স্ট্রেংথ ইন অ্যান ইন্ডিভিজুয়াল, and you really stand up in the world. I mean, nobody can match you. এই ব্লেন্ডিংটা আমাকে কে করেছে আমি জানি না। এটা কি আমার মা থেকে আসছে না আমার বাবা থেকে আসছে আমি জানি না, নাকি পরিবার থেকে আসছে, বাকি স্ট্যান্ড সুজাও হইতে পারে, যে পাদ্রী খ্রিস্টান ফাদার যার সাথে আমি কাজ করেছি। দিস সামথিং which drove my life actually. ইয়াং জেনারেশনকে আমি, বা যদি ইয়াং কেউ এখনো থেকে থাকে ওইখানে লিভিং এর জন্য you have to do, all of us have to do something to make our living. কিন্তু কিছু কাজ যদি প্যাশন ড্রিভেন হয়, যেটা সোশ্যাল কজ হইতে পারে, তাহলে লাইফটাও আমার কাছে, আমার দৃষ্টিতে অনেক মিনিংফুল হয়, and perhaps you become more stronger and effective. জি স্যার, থ্যাংক ইউ স্যার। মানে আপনি স্যার তরুণ প্রজন্মকে নিয়ে কথা বলছিলেন, তো আমাদের পরের অনেকগুলো কোয়েশ্চেন এসেছে তাদের কাছ থেকে। অ্যাকচুয়ালি আমি একটু আপনার সামনে একটু বলি যদি। Shafat, I want to acknowledge one thing to Yes, Abbas bhai. Without that, I think I would be surviving. যদি আমাদের আব্বাস ভাই আমাকে যদি অনুমতি দেন যে আপনি একটা সুযোগ দিয়েছিলেন আমাকে, আমি এটা বলতে চাই আজকে লাউডলি, জানাতে চাই অডিয়েন্সকে যারা এটা আমি অনুমতি চাচ্ছি আব্বাস ভাইয়ের কাছে, নট সাফাত ভাই, ফিল ফ্রি, যা মনে আছে বলে ফেলেন। আমি বলি যে আব্বাস ভাই দুটো মানুষের কথা বলেছেন। একজন বলেছেন ওবায়দুল্লাহ স্যারের কথা। আমি যখন ডেমোগ্রাফি করি, উনি তখন ডিরেক্টর, আমি পিএইচডি করে ফিরে আসার পর যখন উনি কদমবুসি করলাম, আমি উঠে দাঁড়িয়ে ওনার চোখের দিকে তাকালাম, উনি খালি আমাকে বললেন, তোরা এগুলি এখনো করস। মানে ওনার, আপনি জানেন উনি কিভাবে কথা বলেন এই ল্যাঙ্গুয়েজে, তুই তুকারি, তোরা এগুলি এখনো করস। আর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছিল না। যে কদমবুসি করা, আমি পিএইচডি করে এসেছি, আমি ওখান থেকে ফার্স্ট হয়েছি। হ্যাঁ, তো এটা একটা আমার আছে, আপনার সাথে একটা ঐক্য আছে ওই জায়গায়। কিন্তু যে কথাটা না বললে আমার মনে হয় মরেও শান্তি পাবো না, সেটা হচ্ছে যে আব্বাস ভাই যে শুধু একটা প্রতিষ্ঠানের জন্য করেছেন তা না, উনি প্রচুর মানুষকে রেসপেক্ট দিয়েছেন, যেটা আমরা কিন্তু সবাই মানুষকে রেসপেক্ট করতে জানি না। আমার মনে আছে যে আমার জীবনে যে 2-3টে শ্রেষ্ঠ কাজ আমি করেছি, একটা হলো মুক্তিযুদ্ধ করা, আমি একজন মুক্তিযোদ্ধা। তো আব্বাস ভাই আমাকে একদিন ফোন করে বললেন যে নবী ভাই, আপনাকে একটা দায়িত্ব দিতে চাই, আপনি কি বলে যে এটা করতে হবে। হ্যাঁ, তো সো কম্পেয়ার ভয়েস না, আমি বললাম যে কি করতে হবে বলেন আগে, আমি তো কমিট করে ফেললাম, যান করব, কিন্তু আপনি যখন বলেছেন কি করতে হবে, স্যার আবেদ যেহেতু মারা গেছেন, বলা যায় এগুলো গোপন রাখার কথা, 50 বছর এটা রুল অনুযায়ী, কিন্তু যেহেতু এই সুযোগটা করে দিয়েছিলেন আব্বাস ভাই এবং আবেদ ভাইকে, বলছে যে আমরা ঠিক করেছি যে এটা স্যার আবেদকে শান্তি পুরস্কারের জন্য নমিনেট করতে হবে। এইটার যে নমিনেশন অ্যাপ্লিকেশনটা, সেটা আপনি লিখবেন ওনার জন্য। আমি বললাম যে বলেন কি, আমার সেই যোগ্যতা আছে নাকি? আমি কি আমি কিন্তু সত্যি তখন নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না যে স্যার আবেদকে শান্তি পুরস্কারের জন্য নমিনেশন লিখতে হবে। সে দায়িত্বটা আব্বাস ভাইরা, একটা গ্রুপ আছে, কোর গ্রুপ কনসোর্টিয়াম করেছিলেন, ওনারা রিভিউ করে
আমাকে দায়িত্ব, আমি বললাম যে আমাকে কেন, ওয়াই মি? বলে নইলে আপনি কি করেন আপনি হয়তো বলবেন না, কিন্তু পৃথিবী জানে আপনি আপনি কে। তো আমরা মনে করেছি আপনাকে এটা দায়িত্বটা দেবো। তা আমার কিন্তু ওই আমি যে অ্যাপ্লিকেশনটা করেছিলাম পিস কমিটি, নোবেল কমিটির কাছে, সেটা আমার জন্য একটা ট্রেজার, এবং আমি মনে করি যে আমার নোবেল পাওয়া হয়ে গেছে। হ্যাঁ, এবং এই সম্পূর্ণ আমি কৃতিত্বটা দেব আব্বাস ভাইকে, যে তিনি আমাকে এই সুযোগটি করে দিয়েছিলেন। আমি জানি না বাংলাদেশের কটা মানুষের ভাগ্যে এই সুযোগটা হয়েছে কাউকে ওই মাপের একজন মানুষকে নমিনেট করার জন্য। আমার সেই ধৃষ্টতা আমি কোনোদিন চিন্তা করি নাই, যদিও সেবার প্রায়োরিটিটা ভিন্ন থাকার কারণে মালালা এবং নোবেলটা পেল, নইলে আব্বাস মানে আমাদের স্যার আবেদি পেতেন। এইটা আমি না বলে নিজেকে সম্বরণ করতে পারলাম না। আব্বাস ভাই, আপনার প্রতি সত্যি কৃতজ্ঞতা, এবং আপনি যে মানুষকে শ্রদ্ধা সম্মান দেখাতে আমাদেরকে শিখিয়েছেন, আমাকে শিখিয়েছেন, এটা তার একটা প্রকৃষ্ট উদাহরণ। এটা আমি সবার জন্য বলছি যে যারা ইয়াং জেনারেশন বিশেষ করে, এই লেসনটা যেন আব্বাস ভাইয়ের কাছ থেকে তোমরা নাও, যে তোমরা মানুষকে শ্রদ্ধা এবং সম্মান করতে শিখবে, কখনো অসম্মান করবে না। আব্বাস ভাই, আপনার অনুমতি নিয়েই কিন্তু এটা বললাম, যদিও আমি জানি না এটা অ্যাপ্রোপ্রিয়েট হলো কি না এই ফোরামে কথাটা বলা, কিন্তু মানে আমার জীবনকে ধন্য করেছেন আপনি এই দায়িত্বটা আমাকে দিয়ে। এবং আমার মনে হয় যে আমি একটা ভালো চিঠি লিখেছিলাম। আমি যখন এর কপিটা আপনাকে দেখাই, আপনি বলেছিলেন যে পারফেক্ট, এবং সেই জন্য যে রাইট পারসন উই চোজ ফর। এটা মুশতাক আর আমি মিলেই করেছিলাম, মুশতাকও জানতো। Thank you. Thank you, sir, for your nice comments. স্যার, আমাদের কাছে এখন আমরা মনে হয় যে আমরা শেষ রাউন্ডে যাচ্ছি, আমাদের সময়ের কিছুটা স্বল্পতা আছে, সেজন্য আমি হয়তো আর দুটো কোয়েশ্চেন নিব। দুটো কোয়েশ্চেন একটু আপনার কাছে জানতে চাচ্ছি, যারা আমাদের তরুণ প্রজন্ম থেকে এই কোয়েশ্চেনগুলো এসছে। যে আমাদের ডিপার্টমেন্টের ফারদিন আরাফ, ও লিখেছে যে মাই কোয়েশ্চেন টু ডক্টর আব্বাস স্যার, without any background in business studies, how did you manage to overcome the financial deficit that ICDRB had at that time? How did you cope up with a very new responsibility? এটি ছিল একটি কোয়েশ্চেন, এবং পরবর্তীতে আরেকটি কোয়েশ্চেন আছে, তাও আমাদের বিভাগের ছাত্র থেকে ইয়াসির ইউনুস। সে কোয়েশ্চেন করেছে স্যার যে, থ্যাংক ইউ স্যার ফর শেয়ারিং ইউর স্টোরি টুডে, প্লিজ গিভ 3 suggestions or lines to follow throughout entire life for fresh graduates in development or health sectors. স্যার, আমরা মনে হয় এই দুটো দিয়ে আমাদের কোয়েশ্চেন অ্যান্সার রাউন্ড যদি শেষ করতে পারি। বাকি অনেকগুলো কোয়েরিজ এসেছে, কিন্তু স্যার আমার মনে হয় যে আপনার এর আগের যেই মানে কমেন্টস গুলো ছিল বা অ্যান্সার গুলো ছিল, সেগুলোতে আসলে ওগুলোর অ্যান্সার অনেকটাই চলে এসেছে আর কি স্যার। তো আপনি যদি স্যার এই দুটো কোয়েশ্চেনের অ্যান্সার দিন, তাহলে আমরা এরপরে মুভ করতে পারি স্যার। থ্যাংক ইউ স্যার। আইসিডিবির ফাইন্যান্সিয়াল ডেফিসিট আমি কি করে কাট করলাম, very interesting actually, and the cash deficit was to the tune of $3-4 million for a couple of years. ICDB তখন কনসিডার করছিল যে আইসিডিবির যে ফিল্ড সাইডে জমিগুলো আছে, যেমন টেকনা, এখানে যখন 200 বেডের হাসপাতাল হচ্ছে, ওগুলা বিক্রি করে দেবে, আরো কি কি বিক্রি করে দেবে স্টাফদের বেতনের জন্য, এরকম অবস্থায় গিয়েছিল। আমি কি করলাম, আমি ক্ষমতা নেওয়ার পরপরই আই স্টার্টেড এক্সামিনিং যে হোয়াট আর দি কস্ট সেন্টার্স, খরচগুলো কোথায় বেশি হয় এবং আমি কি কাট করতে পারি যেটা করলে আমার বেসিক আইসিডিবির ফাংশন এফেক্টেড হবে না, কিছুটা হবে বাট বেশি ক্ষতিগ্রস্ত হবে না। এর মধ্যে আমি ওভারসিজ ট্রাভেল, স্টাফদের ওভারসিজ ট্রাভেল, যেটা আইসিডিবির টাকা থেকে টাকা যায়, ওইগুলোতে আই স্টার্টেড এমবার্গো, যে বিদেশ ট্রাভেল হবে না উইদাউট মাই পারমিশন, এবং হবেই না আসলে। এবং আমি নিজে ওই সময় বিদেশে ট্রাভেল করি নাই। দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্যাম। আমার এবং ওর আন্ডারে আমাদের যে ইয়াং রিসার্চাররা আছে যারা সেমিনার কনফারেন্সে যায়, ওই বছরে ওইটাও এফেক্টেড হলো, ওইটা তো আমার কস্ট কাট করতে হলো। তারপর কনসালটেন্সি ইজ এ হিউজ কস্ট আইসিডিবিতে, বাইরের কনসালটেন্ট নিয়োগ করা, এটা সেটা। তখন তো আমাদের স্টেজ অফ লাইক ইমার্জেন্সি, either you survive or you don't survive. কাজী ওইসব আননেসেসারি বা নট সো ইম্পর্টেন্ট, নট সো আর্জেন্ট যেসব কনসালটেন্সি টাস্কগুলো ছিল, ওগুলো আমি স্টপ করে দিই। এবং খরচের উপর আইসিডিবির কোর বাজেট থেকে, প্রজেক্ট না, কোর বাজেট থেকে কোনো খরচ হলে এটা এক্সিকিউটিভ ডিরেক্টরের পারমিশন ছাড়া $1 খরচ করা যাবে না, এটা আমি ইম্পোজ করে দিলাম। এই করাতেই প্রায় 50% রিকুইজিশন ফর স্পেন্ডিং থিংস
came into halt actually. এখন আমার আফ্রিকান ছেলে ছিল আমার ফিনান্স ডিরেক্টর, জিম্বাবু না কোথাকার যেন, হি ওয়াজ ভেরি হেল্পফুল অ্যাকচুয়ালি। এবং সে প্রতি সপ্তাহে এসে আমাকে ব্রিফ করতো যে আমি কোন মেজারের ফলে কি ইম্প্যাক্ট হচ্ছে ইন টার্মস অফ কস্ট কন্টেনমেন্ট, আর আমি অ্যাসেস করতাম যে ওতে প্রাতিষ্ঠানিক ওভারঅল প্রাতিষ্ঠানিক ইনফ্লুয়েন্সটা কি হচ্ছে, অ্যাডভার্স এফেক্ট কি হচ্ছে। তো দুজনে মিলে এটা করে ফেললাম, বেসিক্যালি আপনার কস্টগুলোকে কাট করা। ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠানের মেজর প্রবলেম হলো কি আপনারা জানেন সবাই, আসলে ইউএন বলেন আর যাই বলেন, আই শুড নট সে সো লাউডলি, দের ইজ নো ওনারশিপ অ্যাকচুয়ালি, দের ইজ নো ওনারশিপ, নোবডি কেয়ারস। সে যার যার বেতনটা পায়, এরপরে প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে ওর কন্ট্রাক্ট শেষ চলে যাবে, অসুবিধার কি আছে। আইসিডিবি ইজ এন হাইব্রিড অফ দোজ কাইন্ড। যারা বাঙালিরা আমরা সারা জীবন কাটাই, আমরা ট্রাই করি টু ওন দি অর্গানাইজেশন, কাজে এটার এক্সিস্টেন্স, এটার সার্ভাইভাল, এটার ওয়েল বিং আমাদের কনসার্ন করে। যেহেতু আমরা এটাকে যতটা না ইন্টারন্যাশনাল ন্যাশনাল প্রতিষ্ঠান মনে, এই জিনিসটা ইন্টারন্যাশনাল থাকে না, কোনো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন থাকে না আপনি দেখেন। কিন্তু আইসিডিবি সামহাউ, যেহেতু ইটস নেদার এ ফুল ইন্টারন্যাশনাল নর এ ফুল ন্যাশনাল, এবং বাঙালিদের যদি সে না থাকে তাহলে হু হ্যাজ দ্য লার্জেস্ট স্টেক ইন দ্য অর্গানাইজেশন, তাহলে তো প্রতিষ্ঠান তো ওইদিকে যাবেই। আমি যখন ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর হইলাম, ইন্টারিম এক্সিকিউটিভ ডিরেক্টর হলাম, তখন তো আই ডিসাইড এভরিথিং, মাই অনলি রিপোর্টিং টু দি বোর্ড চেয়ার। কাজে আই ওয়াজ এন্টায়ারলি ড্রিভেন বাই আমাদের অর্গানাইজেশন। আসলে আমি তো বছরে $200,000 বেতন নিয়ে 2 বছর পর আমার কন্ট্রাক্ট শেষ হয়ে চলে গেলাম। দ্যাটস নট গুড এনাফ ফর মি। আমার অর্গানাইজেশন তো টিকতে হবে। তো এইসব ইট ওয়াজ নট দ্যাট ডিফিকাল্ট অ্যাকচুয়ালি। এবং আমি 9 মাস নতুন এক্সিকিউটিভ ডিরেক্টর, তখন আই হ্যান্ডেড ওভার তার কাছে প্রায় $1.3 million ক্যাশ সারপ্লাস, যেটা নোবডি কুড বিলিভ অ্যাকচুয়ালি দ্যাট ইজ পসিবল। সো ইটস কস্ট কন্টেনমেন্ট। আমি মা সংসার যেভাবে চালায়, আপনি মার হাতে বা পেনা টাকাতে মা যেভাবে সংসারটা চালায়, ঠিক এরকম ওনারশিপ নিয়ে কেউ যদি প্রতিষ্ঠানকে চালায়, ওই প্রতিষ্ঠানের সমস্যার কথা না। এখন প্রতিষ্ঠানে যদি কেউ ওনার কেউ এমপ্লয়ার হয়ে যায়, তাহলেই প্রবলেম। প্রতিষ্ঠান ওন করলে আর মার মতো চরিত্রের কেউ থাকলে, এটা যে মেয়ে হতে হবে তা না, মেয়েরা ভালো করে, আই মাস্ট অ্যাডমিট, ওই অ্যাটিটিউডটা নিলেই আর সমস্যা হয় না। এবং আমরা তো প্রবণ দিস, ICRB is very vulnerable. It's 100% dependent on donors' money. But we survived and still surviving and doing very well, by the way. আগামী 2 বছর পরে কি হবে আমি জানি না, but still doing very well. ইয়াং জেনারেশনের জন্য আমার অ্যাডভাইস শুধু একটাই, আগে যেটা আমি বলছি, যে ডিসিপ্লিন, পড়াশোনায় ফাঁকি দেওয়া যাবে না, যেহেতু এই সময়টা আসলে বাঁচে না। ছাত্র জীবনে পড়ায় ফাঁকি দিলে আপনি ইউ সেভ টাইম, আসলে ইউ লুজ টাইম, কারণ পরে আপনাকে ইউ হ্যাভ টু কম্পেনসেট ফর দিস টাইম ইন ইউর প্রফেশনাল লাইফ ইফ ইউ আর সিরিয়াস। কাজেই এই জানাটা ছাত্র জীবনটাকে পুরাই কাজে লাগাতে হবে, টু লার্ন। এবং লার্নটা শুধু বুকিশ লার্ন না, হোয়াট এভার দি ওয়ার্ল্ড হ্যাজ টু অফার, you have to learn and make best use of it actually. You have to, personality wise, you have to be a people's person actually. I'm monitoring. Just nerdy is not good enough. So, and then you can also train yourself to learn behavior, how to be a good man in society, citizen behavior. এসব বেসিক কিছু আপনারা সবাই জানেন যে আপনাকে IQ হেল্প করে to get into a position. But HQ, human quotient, allow kore to succeed in life actually. This is basically a blending of your medha এবং personality. আর কিছুই না কিন্তু so easy. আর দিমাগ তো রাখাই যাবে না, মাটির সাথে মিশে চলতে হবে, আমার বিচারে বলে আর কি। ধন্যবাদ স্যার। স্যার, আমাদের কাছে এরকম অনেকগুলোই কোয়েরিজ এসেছে। আপনার কথাবার্তা থেকে আমরা আসলে মোটামুটি ভাবে সবকিছুর উত্তর পেয়ে গেছি। সময় স্বল্পতার কারণে আসলে আমাদের একটু সামনের দিকে যেতে হচ্ছে, প্রসিড করতে হচ্ছে। তো আপনাকে অনেক ধন্যবাদ স্যার, যে কোয়েশ্চেন আনসার সেশনটাকে এত প্রাণবন্ত ভাবে আসলে আপনার পজিশন গুলোকে আসলে যদি কারো কোনো কিছু থাকে দেখেন, ইউজ মাই ইমেইল। জি অবশ্যই স্যার, আমাদের এখানে অনেক কোয়েশ্চেন আছে, সেগুলো আমরা স্যার পরবর্তীতে আপনার কাছে ইমেইল করে পাঠিয়ে দিতে পারবো।
স্যার। তো আমি এখন স্যার যদি চেয়ারম্যান স্যারকে একটু ডক্টর মোহাম্মদ ইসলাম স্যারকে যদি একটু ফ্লো দিতে চাচ্ছি যে উনি যাতে আপনার প্রোগ্রামটা প্রসিড করেন স্যার। স্যার প্লিজ স্যার। স্যার আপনার মাইকটা একটু আনমিউট করতে হবে স্যার। ঠিক আছে, শাফায়াত কি আমি বলবো? জি স্যার আমার দিক থেকে স্যার। ঠিক আছে। আসলে বিভাগের চেয়ার হিসাবে আমার মনে হয় অলরেডি 9:13 বেজে গেছে। আমরা পরিকল্পনা করেছিলাম যে 1 ঘন্টার মধ্যে আলোচনা শেষ করব, কিন্তু এতই প্রাণবন্ত আলোচনা এবং এত সুন্দর সুন্দর আমরা কথাগুলো শুনলাম এবং লাইফ ইন্সপায়ারিং এই বিষয়গুলো ছিল, এবং সেই আলোচনা আমি মনে করি আলোচনা কিন্তু আরো দীর্ঘক্ষণ চালিয়ে যাওয়ার মতো একটা অবস্থা ঘটবে। কিন্তু আমি মনে করি যে যেহেতু বিভাগের চেয়ার হিসেবে আমার মনে হয় আমাদের একটা সময়ের একটা বিষয় রয়েছে, আমাদের সময় এখন 9:14 বাজে। তো সেই প্রেক্ষাপটে আমি একটু কনক্লুডিং যদি মানে বক্তব্যের একটু সমাপ্তি টানি, তাহলে প্রথমেই আমি যেটি বলবো যে আমাদের এই লেকচার সিরিজটির যে নামটি ছিল যে জনসংখ্যা এবং উন্নয়ন নিয়ে আমাদের লেকচার সিরিজের, এটি কিন্তু দ্বিতীয় একটি লেকচার। এবং এই লেকচারে যে আমরা যাকে পেয়েছি এতক্ষণ ধরে আপনারা যার কথা শুনলেন, আচ্ছা যার কথা এতক্ষণ ধরে আপনারা শুনলেন, এই ব্যক্তিটির সাথে বাংলাদেশের যারা ডেমোগ্রাফি পপুলেশন স্টাডিজ নিয়ে কাজ করে সবাই মোটামুটি তাকে ভালো করে চিনে। আমি ব্যক্তিগতভাবে মনে করি তিনি নুরুন নবী স্যার এখানে উপস্থিত রয়েছেন, আমার বিভাগের প্রতিষ্ঠাতা। আমি স্যারের সরাসরি ছাত্র, কিন্তু ডক্টর আব্বাস ভুঁইয়া আমার সরাসরি শিক্ষক নন, কিন্তু তথাও আমি মনে করি যে মানুষের জীবন চলার পথে কিছু পথ প্রদর্শকের দরকার। সেই পথ প্রদর্শকরাই কিন্তু সত্যিকার অর্থে শিক্ষার আলোটা বা সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা দেখে। সেই প্রেক্ষাপটে আমি ডক্টর আব্বাস ভুঁইয়াকে কিন্তু আমি স্যার বলে মনে করি এবং সম্বোধন আমি ওভাবেই করি। এবং ডক্টর আব্বাস ভুঁইয়ার সাথে আমার যতটুকু মনে পড়ে, সেপ্টেম্বর মাসের 2019 সালের সেপ্টেম্বর মাসের 5 তারিখে ফেসবুকে যেহেতু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্ত রয়েছি, উনি ওই দিন একটি কথা কিন্তু বলেছিলেন এবং আমাদের বিভাগের কার্যক্রম অ্যাক্টিভিটিস উনি দেখে কিন্তু বলেছিলেন যে now I see population sciences and population studies has now chance to survive। এবং এই জায়গাতে যে নুরুন নবী স্যার যে বিভাগ তৈরি করেছেন, এই বিভাগকে আমাদের সামনে এগিয়ে নিতে হবে এবং সেই মনোবলেই কিন্তু আমরা এখনো যার যার মতো পরিসরে আমরা চেষ্টা করছি, আমাদের বিভাগ আন্তরিকভাবে প্রচেষ্টায় আছে। তো আজকের এই লেকচার সিরিজে স্যার যে বক্তব্য দিলেন এবং যেই বক্তব্য যে জার্নি ফ্রম স্ট্যাটিস্টিক্স টু ডেমোগ্রাফি এন্ড দেন লাইফ এক্সপিরিয়েন্স ফ্রম এজ এ প্র্যাকটিশনার, তো এই জায়গাতে আমি বলবো যে মাঝখানে স্যার যে সোশ্যাল সায়েন্টিস্ট হয়ে গিয়েছিলেন এবং সেই জায়গাতে বিষয়গত মূল্যায়ন, এবং আরেকটা জায়গা যদি চিন্তা করি যে স্যারের গবেষক, প্রশাসক, এবং একইভাবে যদি মনে করি যে যেটা একজন একাডেমিশিয়ান এবং অ্যাডমিনিস্ট্রেটর, এই দুইয়ের সম্মিলন কিন্তু আমরা কিন্তু এই ডক্টর আব্বাস ভুঁইয়ার মধ্যে আমরা দেখতে পেয়েছি। এবং উনি ওনার অভিজ্ঞতার কাজ দিয়ে এবং সততা দিয়ে উনি ICDDRP কে যে পর্যায়ে নিয়ে গিয়েছেন, তার প্রতিফলন কিন্তু আজকের লেকচারের আয়োজনের পূর্বে এত মানুষের সাথে আমার জনসংযোগ ঘটেছে যারা আজকের এই লেকচার সিরিজে অংশগ্রহণ করতে চায়। এখন 144 জন আছে, এই সংখ্যাটা কিন্তু আরো অনেক বেশি ছিল যখন লেকচার দিয়েছিল, মোর দেন 170-র উপরে ছিল। এবং এই প্রেক্ষাপটে আমি প্রথমেই আমার বিভাগের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাতে চাই যে ডক্টর আব্বাস ভুঁইয়া স্যারকে, যে আমাদের সাথে সেই কানেক্টিকাট থেকে এই সময়ে যে সম্পৃক্ত হয়েছেন। আমরা একটা ক্রান্তিকাল পার করছি, এই ক্রান্তিকাল সময়ে আমাদের মন মানসিকতা, স্বাস্থ্য, ঝুঁকি এই নিয়ে চিন্তিত। সে অবস্থায় যে জনসংখ্যা এবং উন্নয়ন নিয়ে যে ভাবনার জায়গা থেকে আপনার মতো ব্যক্তি যে আজকে আমাদেরকে যে সময় দিয়েছেন, তার জন্য বিভাগের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই। এবং আপনার যে গুণগ্রাহী যারা রয়েছেন, তারা সবাই এখানে, অনেকেই এখানে উপস্থিত রয়েছেন। একজন বিদ্বান, একজন গবেষক এবং একজন প্রশাসককে কিভাবে সম্মান করতে হয়, আমার মনে হয় আজকের এই পার্টিসিপেশন যারা আছে তাদের মন্তব্যগুলো যদি আমি রিভিউ করি, তার মধ্যে কিন্তু প্রতিফলন ঘটেছে। এবং একইভাবে আমি বলবো যে এই একই সাথে আমার শিক্ষার্থী যারা যুক্ত রয়েছে, এই শিক্ষার্থী বলতে শুধুমাত্র আমার বিভাগের শিক্ষার্থী নয়, এটা ডিপার্টমেন্ট অফ পপুলেশন সায়েন্সেস নয়, এর সাথে কিন্তু সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত অন্যান্য বিষয় এবং একই সাথে সামাজিক বিজ্ঞান অনুষদের বাইরেও যে বিভাগগুলো রয়েছে সেই বিভাগের শিক্ষার্থীরা কিন্তু এখানে সংযুক্ত রয়েছে। আমি যদি সুস্পষ্টভাবেই বলি যে এখানে ইকোনমিক্স ডিপার্টমেন্ট, অর্থনীতি, তারপরে রাষ্ট্রবিজ্ঞান, সমাজ বিজ্ঞান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগ, অপরাধ বিজ্ঞান বিভাগ, জাপানি স্টাডিজ, এবং একইভাবে ইনস্টিটিউট গুলোর মধ্যে দেখতে পেয়েছি পরিসংখ্যান ও শিক্ষণ গবেষণা ইনস্টিটিউট এবং সমাজ কল্যাণ ইনস্টিটিউট, স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট এবং ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড ভালনারেবিলিটি স্টাডিজ এর শিক্ষার্থীরাও কিন্তু এখানে যুক্ত ছিলেন। কাজে এই যে মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ দিয়ে যে চিন্তা করা,
এই জায়গা থেকে আপনার বক্তব্য থেকে তারা উপকৃত হবে, এবং আমি মনে করি ওই শিক্ষার্থীদেরকেও আমি ধন্যবাদ দিতে চাই যারা আমাদের এই আয়োজনের সাথে তারা সম্পৃক্ত হয়েছে, আমরা করেছে। তৃতীয়ত আমি যাদেরকে ধন্যবাদ জানাতে চাই যে বিভিন্ন বিভাগ থেকে শিক্ষকরা যারা যুক্ত রয়েছেন, একইভাবে ICDDRB সহ অন্যান্য যে প্রতিষ্ঠান থেকে যারা প্রতিনিধিরা এবং মিডিয়ার ব্যক্তিবর্গ এখানে সম্পৃক্ত হয়েছেন, তাদের সকলকে আমি ধন্যবাদ জানাই আমার বিভাগের পক্ষ থেকে যে আপনারা এই আয়োজনে সম্পৃক্ত হওয়ার জন্য। একইভাবে যে পার্টিসিপেন্টরা ধরেন বাংলাদেশ ছাড়াও ভারত, কানাডা, নেদারল্যান্ড, সুইডেন এবং USA এবং অন্যান্য দেশ থেকেও যারা যুক্ত হয়েছেন, আপনাদেরকে আমি একইভাবে ধন্যবাদ জানাই যে বিভিন্ন সময়ের ব্যবধান থাকলেও আমরা একটা যোগসূত্রে এসে পৌঁছতে পেরেছি এবং এর মধ্য দিয়ে আমাদের মধ্যে একটা সংযোগ ঘটেছে। আমি শুধু বলবো না যে সংযুক্ত হয়েছে, আমাদের মধ্যে এক ধরনের সংযোগ ঘটেছে। একই সাথে আমি ধন্যবাদ জানাতে চাই যে জাতিসংঘ জনসংখ্যা তহবিলকে। আপনারা জানেন যে জাতিসংঘ জনসংখ্যা তহবিল আমাদের বিভাগের সাথে দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছে, আমরা গবেষণা করি, বিভিন্ন একাডেমিক কাজের সাথে যুক্ত রয়েছি, এবং UNFP আমাদের সাথে কিন্তু সিন্স 1998 থেকে কিন্তু আমাদের সাথে যুক্ত রয়েছে। এখানে নবী স্যার উপস্থিত রয়েছেন, এখনো UNFP আমাদের সাথে কোলাবোরেট করছেন, এবং যখন আমরা লেকচার সিরিজের এই ধরনের প্রস্তাব দিয়েছি তারা কিন্তু খুব গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করেছেন এবং তারা আমাদের সাথে সম্পৃক্ত হচ্ছে। সেই ক্ষেত্রে আমি UNFP-কেও আমি সাপোর্ট সহযোগিতা প্রদান করার জন্য ধন্যবাদ জানাতে চাই। এরপর আমি ধন্যবাদ জানাতে চাই এই যে ধরেন একটা আয়োজন করতে গেলে একটা অর্গানাইজিং কমিটি থাকে, এই ধরনের লেকচার সিরিজ কিন্তু আমরা আরো আয়োজন করব সামনে। তো এই কমিটির আহ্বায়ক যিনি রয়েছেন প্রফেসর মোহাম্মদ বেলাল হোসেন, একই সাথে এখানে সদস্য হিসাবে সাফায়ে সুলতান, জাকিউল আলম আমার প্রভাষক, এবং আমিও ওই কমিটির সদস্য। এই সকলকেই আমি এই ক্ষেত্রে তাদেরকেও ধন্যবাদ জানাতে চাই যে এই কাজটি, এই আয়োজনটি সম্পন্ন করার জন্য। একই সাথে আমার ডিপার্টমেন্টের যারা ফ্যাকাল্টিজরা রয়েছে তারাও কিন্তু এখানে যুক্ত ছিলেন, যদিও প্রশ্ন করেন নাই। আমার বিভাগের কর্মকর্তা, কর্মচারী, স্টাফ এবং আমার শিক্ষার্থীরা কিন্তু এখানে সম্পৃক্ত ছিলেন, তাদের সকলের প্রতি কিন্তু আমি ধন্যবাদ জানাতে চাই। এবং একই সাথে আমি একটি কথা বলেই শেষ করতে চাই, কারণ চেয়ারম্যানের বক্তব্যের জায়গা থেকে চেয়ারম্যান শুধু ধন্যবাদই দেয়, এর বেশি বাইরে কিছু বলি না, কিন্তু তারপরও যেটি বলতে হবে যে আমাদের কিন্তু সামনে আরেকটি আয়োজন রয়েছে এই মাসের 27 তারিখে। সো এই মাসের 27 তারিখে আমাদের আরেকটি লেকচার হবে, সেটা আমাদের কোভিড এই ডেটা, উপাত্ত, ডেমোগ্রাফিক ডেটা নিয়ে কাজ হবে। ওই তারিখেও আপনারা যারা পারবেন সবাই সম্পৃক্ত হবেন, আমরা আমন্ত্রণ দিব আপনাদেরকে সবাইকে। সো এই মাসের 27শে সেপ্টেম্বর একই টাইমে আমরা পরবর্তী লেকচার সিরিজটি আয়োজন করব। এবং সর্বশেষে যেটি বলবো যে এই কোভিড-19 এই সময়ে আমাদের সকলের নিরাপত্তা দরকার। এখন স্বাস্থ্য ঝুঁকির বিষয় রয়েছে, মৃত্যু ঝুঁকির বিষয় এগুলো রয়েছে। এই ঝুঁকিগুলোর মধ্যে আমাদেরকে নিরাপদ থাকতে হবে এবং আমাদেরকে সুস্থ থাকতে হবে, এবং আমি আপনাদের সকলের সুস্থতা কামনা করি। একইভাবে এই সুস্থতা একই সাথে এই বিভাগে আমাদের এই আয়োজনে সম্পৃক্ত হওয়ার জন্য আবারও আব্বাস ভুঁইয়া স্যারকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে এই যে চমৎকার বক্তব্য আপনি দিয়েছেন, এই বক্তব্য দিয়ে আমরা যাতে আমাদের জীবন চলার পথে যাতে পাথেয় হিসেবে ব্যবহার করে সামনের দিকে এগিয়ে যাই, এবং বাংলাদেশের পপুলেশন এবং ডেভেলপমেন্ট রিলেটেড রিসার্চ আরো বেশি এবং পাঠদান, একাডেমিক পাঠদান আরো বেশি সমৃদ্ধ হবে, এই প্রত্যয় রেখে ভবিষ্যতের দিকে আমরা এগিয়ে যাব এবং আপনি আমাদের সাথে সম্পৃক্ত থাকবেন বিভিন্ন পরিসরে। আমি জানি যে আপনার যে মাইন্ডসেট, এই মাইন্ডসেটের সাথে আমাদের একটা যোগসূত্র, শুধু বলবো না, আমি বলছি সংযোগ রয়েছে, এবং এই সংযোগ অব্যাহত থাকবে। এই বলে মনে হয় আমি আমার পক্ষ থেকে সমাপ্ত।